আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়ের শেষ ক্লাসটি করব। এর আগে আমরা ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো করেছি। আচ্ছা, আমরা ব্যবসায়ের এই যে সামাজিক ব্যবসায়ের ধারণা, এই সামাজিক ব্যবসার ধারণার আগ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। আজকে আমরা এই সামাজিক ব্যবসার ধারণা থেকে শুরু করব। আমরা যদি এখানে দেখি সামাজিক ব্যবসার ধারণার এখানে আমাদের কনসেপ্টে কি দেওয়া আছে যে সামাজিক ব্যবসা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক দারিদ্র্য দূরীকরণ, সামাজিক কল্যাণ এবং ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে মূলধন বিনিয়োগ ও পরিচালন করাকে সামাজিক ব্যবসা বলে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ভালো করে এখানে দেখে নিই যে সামাজিক ব্যবসা, এখানে কিন্তু ব্যবসা, আমরা জানি ব্যবসা মানে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা ব্যবসা করে থাকি, কিন্তু সামাজিক ব্যবসার কনসেপ্টটা এই সাধারণ ব্যবসার কনসেপ্ট থেকে অনেকটাই আলাদা। এখানে আমাদের সামাজিক ব্যবসার দারিদ্র্য দূরীকরণ মানে সমাজের মানুষের জন্য কোনো কিছু করা, এটাই সামাজিক ব্যবসার মূল লক্ষ্য বা উদ্দেশ্য থেকে থাকে। সেই জন্য এখানে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক কল্যাণ এবং ব্যবসা সম্প্রসারণের জন্য লক্ষ্যে মূলধন বিনিয়োগ পরিচালনা করাকে সামাজিক ব্যবসা বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সাধারণত আমরা যে ব্যবসাগুলো দেখে থাকি আমাদের সেই ব্যবসাগুলোর মূল উদ্দেশ্য থাকে কি? মূল উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন করা। সামাজিক ব্যবসার ক্ষেত্রে মুনাফা অবশ্যই অর্জন করা হবে, কিন্তু সামাজিক ব্যবসায় মূলধন বিনিয়োগের প্রধান উদ্দেশ্য থাকে যে সমাজের মানুষের কল্যাণ করা। ঠিক আছে, সমাজের মানুষের জন্য কোনো কিছু করা, সমাজের মানুষের কল্যাণ করা, তাদের জন্য কোনো কিছু করাটাই সামাজিক ব্যবসার মূল লক্ষ্য থেকে থাকে। তাহলে এই যে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক কল্যাণ এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে মূলধন বিনিয়োগ ও পরিচালনা করাকে সামাজিক ব্যবসা বলে। তাহলে আমরা যদি ব্যবসা এবং সামাজিক ব্যবসার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি, ব্যবসায়ের ক্ষেত্রে প্রথমত আমাদের ব্যবসার ক্ষেত্রে মূল লক্ষ্য মুনাফা অর্জন করা, এবং এখানে মুনাফা অর্জনটাকে লক্ষ্য করেই ব্যবসাটা করা হয়। কিন্তু সামাজিক ব্যবসায় আমরা মুনাফা অর্জন করার লক্ষ্য থাকে, বাট সেটা মানে মুনাফা অর্জনের লক্ষ্যটা সামাজিক ব্যবসার মূল লক্ষ্য নয়। সামাজিক ব্যবসায় চেষ্টা করা হয় যে সমাজের উন্নয়ন করার জন্য, সমাজের মানুষের জন্য কোনো কিছু করার ক্ষেত্রে সামাজিক ব্যবসাটা করা হয়ে থাকে, যেমন দারিদ্র্য দূরীকরণ, সামাজিক কল্যাণ এবং ব্যবসায় সম্প্রসারণ। সামাজিক ব্যবসার ক্ষেত্রে মালিক ও বিনিয়োগকারী একসময় তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত নেন। ঠিক আছে, এখানে সামাজিক ব্যবসায় যখন যারা বিনিয়োগ করে তাদের ক্ষেত্রে প্রধানত যেটা থাকে যে তারা মালিক এবং যারা বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করছে তারা একটা সময় পরে বিনিয়োগকৃত অর্থ ফেরত নেন। আমরা যদি ভালো করে ভাবি সামাজিক ব্যবসাটা কি, সামাজিক ব্যবসাতে প্রধানত যে কাজটি করা হয় যে এক দল ব্যক্তি কিংবা একজন ব্যক্তি যেই হোক না কেন, সে চাচ্ছে কি যে আমি সমাজের মানুষের জন্য কোনো কিছু করি। ঠিক আছে, কিন্তু তার এটা চাচ্ছে না যে আমি, ধরো তার কাছে কারো একজনের কাছে 10 লক্ষ টাকা আছে, হ্যাঁ, তো সে চাচ্ছে যে এই 10 লক্ষ টাকাটা দিয়ে আমি সমাজের মানুষের জন্য কোনো কিছু করতে চাই, কিন্তু এই 10 লক্ষ টাকাটা আমি দান করে দিতে চাই না, যে আমি টোটালি মানুষকে একদম দিয়ে দিলাম, দান করে দিয়ে দিলাম, সেই জিনিসটা আমি করতে চাচ্ছি না। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তাদের উপকার করতে চাচ্ছি। তখন তখন সেই কনসেপ্ট থেকেই সামাজিক ব্যবসার কনসেপ্টে আসে। ঠিক আছে, সামাজিক ব্যবসায় যেটা চেষ্টা করা হয় যে আমি একটা নির্দিষ্ট টাকা দিব, টাকা দেওয়ার পরে সেই টাকাটা দিয়ে সমাজের উন্নয়ন করা হবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে মানে সংগঠিত হবে, সেই ব্যবসাটা তার কার্যক্রম পরিচালনা করবে। কার্যক্রম পরিচালনা করার পর যখন সেখান থেকে মুনাফা হবে, তখন সেই মুনাফা থেকে কিছু কিছু অংশ করে করে আমাকে কি করে দেওয়া হবে, আমার যে অর্থটা আমি বিনিয়োগ করেছিলাম, যে 10 লক্ষ টাকা আমি বিনিয়োগ করেছিলাম, সেটা ধীরে ধীরে আমাকে সেই বিনিয়োগকৃত অর্থটা ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে এখানে দুইজনেরই উপকার হচ্ছে। আমি একজন যার কাছে বিনিয়োগের টাকা আছে, অর্থ আছে, আমি সামাজিক ব্যবসার মাধ্যমে আমি সমাজে একটা ব্যবসা প্রতিষ্ঠা করলাম, সেটা দিয়ে সমাজের মানুষের উন্নয়ন হচ্ছে। ঠিক আছে, সমাজে ভালো কিছু হচ্ছে, পাশাপাশি আমি একটা নির্দিষ্ট সময়ের পর সেই অর্থটা ফেরত পেয়ে গেলাম। তাহলে মুনাফা অর্জনের যে ব্যাপারটা, মুনাফা অর্জনটা কি ছিল না, কখনোই সামাজিক ব্যবসায়ের মূল লক্ষ্য নয়। সামাজিক ব্যবসায় সমাজের কল্যাণ, সমাজের মানুষের ভালো করাটাই মূল উদ্দেশ্য। এখানে কোনো মুনাফা গ্রহণ করা হয় না, কোনো ধরনের মুনাফা সামাজিক ব্যবসায় গ্রহণ করা হয় না। ঠিক আছে, তাহলে দেখো কিন্তু তারা কোনো প্রকার মুনাফা বা লভ্যাংশ নেয় না। সামাজিক ব্যবসা যখন করা হয় তখন এমন না যে ব্যবসায়ীর থেকে কোনো ধরনের মুনাফা করা হয় না, মুনাফা ব্যবসায় হয়, কিন্তু যে সামাজিক ব্যবসায় বিনিয়োগ করছে তার মূল লক্ষ্য থাকে না মুনাফা অর্জন। আমাদের কিন্তু এটা বুঝতে হবে, সামাজিক ব্যবসা মানে এটা না যে সামাজিক ব্যবসা করছে মানে আমি বিনা মুনাফায় পণ্যদ্রব্য হয়তো বিক্রি করব কিংবা কিছু করব, এরকমটা নয়। সামাজিক
ব্যবসায়ের ক্ষেত্রে অবশ্যই আমি ব্যবসা করছি মানে আমার ব্যবসা থেকে আমার মুনাফা আসবে, কিন্তু যে সামাজিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে তার মূল উদ্দেশ্য থাকে না মুনাফা অর্জন করা, তার মূল উদ্দেশ্য থাকে যে আমি সমাজের মানুষের উন্নয়নের জন্য কিছু করব এবং তারা মানে এই যে একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা হওয়ার পরে সেই ব্যবসায়ের যে মুনাফার অর্থটা সেটা দিয়ে আমি জাস্ট আমার আসলটা গ্রহণ করব, যেটা আমি তোমাদেরকে আগে বললাম যে আমরা 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, ঠিক আছে। তাহলে এই যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, আমি জাস্ট চাবো যে আমি সেই 10 লক্ষ টাকাটা যাতে আমি একটা নির্দিষ্ট সময় পর পেয়ে যাই। তাহলে একদিক থেকে একটা ব্যবসা দাঁড়া হয়ে গেল, ঠিক আছে, একদিক থেকে একটা ব্যবসা গঠিত হয়ে গেল এবং আমি একটা নির্দিষ্ট সময় পর আমার যে অর্থ, আমার যে মানে বিনিয়োগকৃত অর্থ সেটাও আমি ফেরত পেয়ে যাচ্ছি। তাহলে দুই পক্ষেরই ভালো হচ্ছে, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো একটা সিচুয়েশন আর কি, যে দুই পক্ষেরই ভালো হচ্ছে। আমার হচ্ছে আমি মূলধন বিনিয়োগ করেছি এবং সেই একটা ব্যবসা সংগঠিত হয়েছে, সেই ব্যবসায়ের মুনাফা থেকে আমি অল্প অল্প করে করে আমি যে মূলধনটা বিনিয়োগ করেছিলাম সেই টাকাটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমি সেই টাকাটা নিয়ে নেওয়ার পরে এরপরে আমি আর কোনো এক্সট্রা মুনাফা ওখান থেকে নিব না, আমি জাস্ট যত 10 লক্ষ বিনিয়োগ করেছিলাম জাস্ট 10 লক্ষ টাকা নিয়ে নিয়েছি, আর কোনো মুনাফা কিংবা আর কোনো ধরনের মূলধন আমি এখান থেকে নিব না। আমি জাস্ট আমার বিনিয়োগকৃত টাকাটা ফেরত নেওয়ার পর আর কোনো ধরনের টাকা নিব না। এরপর থেকে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর থেকে সামাজিক ব্যবসায় যত ধরনের মুনাফা হবে সেটা ব্যবসায় সম্প্রসারণের কাজে, সমাজের মানুষের কল্যাণের কাজে, দারিদ্র দূরীকরণের কাজে, ঠিক আছে, এই সকল কাজে মানে খরচ করা হবে বা ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ও বিনিয়োগকারী একসময় তাদের বিনিয়োগকৃত অর্থটা জাস্ট তারা ফেরত নেয়, ঠিক আছে, কিন্তু তারা কোনো প্রকার মুনাফা বা লভ্যাংশ নেন না, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, সামাজিক ব্যবসা মুনাফা করে, কিন্তু সেই মুনাফাটা যে ব্যবসাটা দিয়েছে, সংগঠিত করেছে বা গঠিত করেছে, সেই ব্যবসার কোনো মুনাফা বা লভ্যাংশ নেয় না। সে জাস্ট তার বিনিয়োগকৃত অর্থটা, এই যে বিনিয়োগকৃত যে অর্থ, সে যে টাকাটা বিনিয়োগ করেছে সেই বিনিয়োগকৃত অর্থটা শুধুমাত্র সে ফেরত নিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এর মূল নীতি হলো নো লস নো ডিভিডেন্ড, যে আমার কোনো লস হলো না। যেমন আমরা যখন দানের কথা যদি চিন্তা করে থাকি, হ্যাঁ, দানে আমি টাকা দিচ্ছি মানে সেই টাকাটা নাই হয়ে গেছে, সেই টাকাটা আমি ইন ফিউচার আর কখনো সেই টাকাটা আমি কাউকে একজনকে টাকা দিয়ে দান করে দিয়ে আমি আবার কোনো দিনই আশা করবো না যে তার কাছ থেকে আমি টাকাটা পাবো, ঠিক আছে। দান করেছি মানে আমি তাকে টাকাটা দিয়ে দিয়েছি, আমি সেই টাকাটা কখনো তার কাছ থেকে নিব না। কিন্তু সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে সেটা দানের মতন, আমি তাকে টাকাটা দিচ্ছি, আমি একটা নির্দিষ্ট সময় পর যখন আমার মনে হবে আমি টাকা নেওয়া দরকার, এখন আমার টাকার প্রয়োজন, আমি টাকা নিব ঠিকই, কিন্তু আমি কোনো ধরনের এক্সট্রা মুনাফা নিব না, কোনো ধরনের সুদ নিব না, কিছুই নিব না। এই জন্য এটা হচ্ছে নো লস, যে আমার কোনো লস হচ্ছে না, প্লাস নো ডিভিডেন্ড, যে আমি সেখান থেকে কোনো মুনাফাও নিচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ এটার বাংলাটা বলে দিচ্ছে যে অর্থাৎ লোকসান নয়, লভ্যাংশও নয়, মানে সামাজিক ব্যবসায় লোকসানও যেরকম হচ্ছে না তেমন আমরা কী করছি না, লভ্যাংশও পাচ্ছি না। আচ্ছা, তারপরে এখানে বলা আছে যে সামাজিক ব্যবসার উল্লেখযোগ্য খাতসমূহ, যে নর্মালি কোন কোন খাতে এই সামাজিক ব্যবসাগুলো দেওয়া হয়, দেখো, স্বাস্থ্যসেবা, গৃহায়ন, ক্ষুদ্র ঋণ, দরিদ্র শিশুদের জন্য খাদ্য ও পুষ্টিকর খাদ্য সরবরাহ, পল্লী জনপদে সৌর বিদ্যুতের ব্যবস্থা, পয়ঃবর্জ্য এবং আবর্জনা ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, আশ্রয়কেন্দ্র। ভালো করে খেয়াল করে দেখো, যতগুলো খাত দেওয়া আছে প্রত্যেকটা খাতই সমাজের মানুষের কল্যাণের জন্য মানে কাজে লাগবে, সমাজের মানুষের কল্যাণের জন্য প্রয়োজন, এই ধরনের সকল খাতগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ডেনন এবং গ্রামীণ ভিউলিয়া, ওকে, ঠিক আছে। তাহলে এই যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান উল্লেখ করা হয়েছে মেইনলি এই গ্রামীণ যে আমরা করেছি, যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে প্রথম এই জিনিসটা এসেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে এই সামাজিক ব্যবসায় 7টি নীতিমালা, ঠিক আছে, আমাদের সামাজিক ব্যবসায় নীতিমালাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখানে সামাজিক ব্যবসায় 7টি নীতিমালা দেওয়া রয়েছে, ঠিক আছে। বলা হচ্ছে যে সামাজিক ব্যবসায় প্রবর্তক, আছে এখান থেকে অনেক এমসিকিউ আসে, যে সামাজিক ব্যবসায় প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এতদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন হচ্ছে আমার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গিয়েছে, বাট তিনি হচ্ছে সামাজিক ব্যবসায় প্রবর্তক, ঠিক আছে। তিনি 2007 সালে, দেখো 2007 সালে সে সামাজিক ব্যবসার ধারণাটি নিয়ে আসে এবং এখানে 7টি নীতিমালার কথা বলে আছে, তাহলে 7, ঠিক আছে, 7 সালে সামাজিক ব্যবসায়ের ধারণাটা এসেছে এবং 7টি নীতিমালা নিয়ে এসেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো আমরা এবার নীতিমালাগুলো সম্পর্কে জেনে নিই, ঠিক আছে। প্রথম যে নীতিমালা সেটা হচ্ছে দারিদ্র সমস্যা দূরীকরণ, যে সামাজিক ব্যবসার মূল যে উদ্দেশ্যটা সেটাই হচ্ছে দারিদ্র দূরীকরণ, যে মানুষের দরিদ্রতা দূর করতে হবে, ঠিক আছে, যা মানুষ এবং সমাজের জন্য হুমকি স্বরূপ। দারিদ্রতা থাকা মানেই হচ্ছে মানে দারিদ্র থাকার অর্থ না থাকলে মেইন সাফারিংসটা আসে, ঠিক আছে। অনেক টাকা পয়সা থাকলে জীবন থেকে এমনি অনেক ধরনের সাফারিংস দূর হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই দারিদ্র সমস্যা দূরীকরণের ক্ষেত্রে যা মানুষ এবং সমাজের জন্য হুমকি স্বরূপ সেটা
দূরীভূত হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে টেকসই অর্থনীতি নিশ্চিতকরণ। টেকসই অর্থনীতি মানে কি, যে যখন এরকম হবে দেশে ওভারঅল দেশে যখন দারিদ্রতা কমে যাবে, ওভারঅল দেশে যখন দরিদ্র মানুষের সংখ্যাটা কমে যাবে, তখন কিন্তু দেশে অর্থনীতিটা টেকসই হবে। তার মানে সবার কাছে অর্থ আছে, তার মানে কি সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, অর্থাৎ দেশের টেকসই একটা অর্থনীতি নিশ্চিতকরণ হচ্ছে। ঠিক আছে, প্লাস একটা ব্যবসা সবসময় অর্থনীতির জন্য ভালো, কারণ ব্যবসায় যে মানির যে সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে, ব্যবসার ফলে মানে আয় হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান ভালো হচ্ছে, তো ব্যবসা সবসময় হবে, মানে সবসময় এই গুরুত্বটা রাখে, এটা সামাজিক ব্যবসায়ী হোক আর সাধারণ ব্যবসায়ী হোক। আচ্ছা, তারপর বিনিয়োগ ফেরত। আচ্ছা, এই বিনিয়োগ ফেরত জিনিসটা আমাদের ইম্পর্ট্যান্ট, কারণ সামাজিক ব্যবসায় কিন্তু বিনিয়োগের অর্থটা ফেরত নেওয়া হয়। ঠিক আছে, বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া, তবে লভ্যাংশ গ্রহণ নয়। তারা তাদের বিনিয়োগকৃত অর্থটা ফেরত নেয়, কিন্তু লভ্যাংশ কিন্তু নেয় না। ঠিক আছে, জাস্ট যে টাকাটা তারা বিনিয়োগ করেছে, যে টাকাটা তাদের মানে টোটাল যে টাকাটা দিয়ে ব্যবসাটা গঠন করা হয়েছে, যে টাকা বিনিয়োগ করা হয়েছে, শুধু সেই বিনিয়োগকৃত অর্থটা তারা ফেরত নেয়। তারা সেখানে কি করে না, কোনো ধরনের লভ্যাংশ গ্রহণ করে না। ঠিক আছে, এবং তারপরে যেটা আছে যে মুনাফার ব্যবহার। তাহলে মুনাফার ব্যবহার, এখানে আমাদের যে জিনিসটা বলা হচ্ছে যে ব্যবসা সম্প্রসারণ এবং উন্নয়নে মুনাফার পূর্ণ ব্যবহার। প্রথমে আমাদের সামাজিক ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সর্বপ্রথম আমরা যে কাজটা করছি, যে সামাজিক ব্যবসা দিয়ে একটা ব্যবসাকে শুরু করা হচ্ছে, সংগঠন করা হচ্ছে। তো ব্যবসাটা সংগঠিত যখন হয়ে যাচ্ছে, ব্যবসাটি সংগঠিত হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সেই ব্যবসায় যে বিনিয়োগকৃত যে অর্থটা, যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে, সেই বিনিয়োগকৃত অর্থটা শুধুমাত্র বিনিয়োগকারীরা বা যারা ব্যবসাটায় বিনিয়োগে সাহায্য করেছে তারা শুধুমাত্র সেই অর্থটি ফেরত নিচ্ছে। ঠিক আছে, তারা কিন্তু কোনো এক্সট্রা মুনাফা নিচ্ছে না। তো যেহেতু তারা মুনাফা নিচ্ছে না, সেই মুনাফাটা তাদের এই বিনিয়োগকৃত অর্থটা যখন ফেরত দেওয়া হয়ে যাবে, এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে যে অর্থটা থাকবে, তারপরে আরও যে মুনাফাগুলো হতে থাকবে ইন ফিউচারে, সেই সবগুলো ব্যবসায় সম্প্রসারণ এবং উন্নয়নে মুনাফার পূর্ণ ব্যবহার করা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু একটা উদাহরণের সাহায্যে বুঝি। ধরে নিই যে আমি 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করেছি। ঠিক আছে, আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছি। ঠিক আছে, মানে আমি একটা সামাজিক ব্যবসার জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছি। এই 10 লক্ষ টাকা দেওয়ার পরে ব্যবসাটা যখন শুরু হয়েছে, তখন ব্যবসাটা আমি ধরে নিলাম যে ব্যবসাটা মোটামুটি প্রতি মানে মাসে মাসে 2 লক্ষ টাকা লাভ করছে। ঠিক আছে, তাহলে 2 লক্ষ টাকা যদি লাভ করে, আমি সেই 2 লক্ষ টাকা জাস্ট মুনাফার অর্থটা আমি নিব। তাহলে 2 লক্ষ টাকা করে আমি নিলাম, 2 লক্ষ করে টাকা করে নিলে, আচ্ছা প্রতি মাসে না, আসলে মাসে 2 লক্ষ বেশি হয়ে যায়, প্রতি বছরে ধরে এই ব্যবসাটা 10 লক্ষ টাকার একটা ব্যবসা, প্রতি বছরে 2 লক্ষ টাকা করে মুনাফা করছে। ঠিক আছে, তাহলে এই 2 লক্ষ টাকা সে মুনাফা করছে প্রতি বছরে, তাহলে আমি 5 বছরে 10 লক্ষ টাকা, মানে মুনাফার অর্থ থেকে আমি 5 বছরে 10 লক্ষ টাকা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 5 বছরে আমি এই আমার বিনিয়োগের যে অর্থটা, এই বিনিয়োগকৃত অর্থের যে 10 লক্ষ টাকা, সেটা আমি 5 বছর পরে পেয়ে গেলাম। তাহলে 5 বছর পরে পেয়ে গেলাম মানে কিন্তু আমার এবার কি হয়ে গেল, আমার মুনাফার বিনিয়োগকৃত অর্থ ফেরত। ঠিক আছে, আমার বিনিয়োগটা আমি ফেরত পেয়ে যাচ্ছি। বিনিয়োগ, আমি যে টাকা বিনিয়োগ করেছিলাম, সেই বিনিয়োগটা আমি কী হয়ে পেয়ে যাচ্ছি, সেই বিনিয়োগের টাকাটা আমি ফেরত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যখন বিনিয়োগের টাকাটা যখন আমি ফেরত পেয়ে গেলাম, তারপরে 5 বছর পরে মুনাফা কিন্তু সেই 2 লক্ষ টাকা করে কিন্তু মুনাফা হতেই থাকবে। তাহলে ষষ্ঠ বছরে যে মুনাফাটা আসবে, 5 বছরে আমার বিনিয়োগকৃত টাকার অর্থটা ফেরত দিয়ে দেওয়া হলো, তারপর ষষ্ঠ বছরে যে মুনাফাটা আসবে, সেই মুনাফাটা এই যে ষষ্ঠ বছর থেকে যে মুনাফাটা আসবে, সেই মুনাফাটা কিন্তু ব্যবসায় সম্প্রসারণ এবং উন্নয়নে সেই মুনাফাটা ব্যবহার করা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আমি এই উদাহরণে মানে প্রথম বছর থেকেই মুনাফা করছে এটা দিয়েছি, মানে কিন্তু এরকম না যে যারা বিনিয়োগ করছে তারা বিনিয়োগের পরে প্রথম মুনাফাগুলো তারা অবশ্যই নিয়ে নিবে, এরকম কোনো কথা নেই, এরকম কোনো ধরনের নিয়ম নেই। সামাজিক ব্যবসায় জাস্ট যখন ব্যবসায় বিনিয়োগ করা হয়, তখন তাদের যখন ইচ্ছা হয়, যদি এরকম সামাজিক ব্যবসায় যারা ব্যক্তিরা, তারা যদি মনে করে যে তাদের অনেক অর্থ আছে, তাদের এই মুহূর্তে অর্থের প্রয়োজন নেই, ঠিক আছে, এই মুহূর্তে তাদের অর্থের প্রয়োজন নেই, তখন কিন্তু তারা ইচ্ছা করলে প্রথম এমনও হতে পারে যে প্রথম 5 বছর, ঠিক আছে, 5 বছরের মুনাফা থেকে তারা কোনো টাকা মুনাফা নিলই না, এটাও কিন্তু হতে পারে যে প্রথম 5 বছরের মুনাফা থেকে তারা কোনো টাকা মুনাফা নিল না। ঠিক আছে,
কেন তারা ভাবলো ব্যবসাটা নতুন নতুন শুরু হয়েছে, এখন আমি কোনো ধরনের মুনাফা না নিই, ব্যবসাটা মানে নিজে নিজে পরিচালিত হোক, ব্যবসাটার অবস্থা একটু ভালো হোক। 5 বছর মুনাফা নিল না, 5 বছর মুনাফা না নিয়ে এরপর ষষ্ঠ বছর থেকে যখন দেখলো যে হ্যাঁ ঠিক আছে এখন ব্যবসার অবস্থা ভালো হয়েছে কিংবা এখন আমার অর্থটা দরকার, তখন হয়তো বা এমন হতে পারে যে ষষ্ঠ বছর থেকে তারা টাকাটা নিয়ে নিল, নেওয়া শুরু করলো। ঠিক আছে, তাহলে এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই যে এতদিনের মধ্যে নিয়ে নিবে কিংবা ব্যবসায় মুনাফা জবই থেকে করা শুরু করবে, মুনাফা করা শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে ব্যবসায়ের মুনাফার অর্থটা বিনিয়োগকারীরা নিয়ে নিবে, এরকম কোনো কিছু না। তাদের মূল লক্ষ্যই সমাজের মানুষের উন্নয়ন করা, সুতরাং তারা এখানে ব্যবসায়ের যে একদম হিসাব কষে কষে যে সব কিছু করতে হবে এই জিনিসটা করা হয় না। এখানে তাদের মূল লক্ষ্য থাকে মানুষের মানে সমাজ কল্যাণ করা, এবং তারা সেই লক্ষ্যে তারা হচ্ছে ব্যবসাটা প্রতিষ্ঠা করে এবং তারা হচ্ছে ব্যবসাটাকে চেষ্টা করে যে ব্যবসাটা যাতে সুন্দরভাবে যথাযথভাবে যাতে ব্যবসাটা পরিচালিত হতে পারে, সংগঠিত হতে মানে পরিচালিত হতে পারে, এবং তারা জাস্ট যে টাকাটা বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের টাকাটা তারা জাস্ট ফেরত নেয় বা গ্রহণ করে, এবং এইটা যখন তাদের মনে হয় যে এখন আমাদের দরকার, এখন আমরা নিতে পারি, এখন এমনও হতে পারে তাদের পার্সোনাল নিড হতে পারে যে এখন আমার অর্থটা দরকার এই জন্য আমি সামাজিক ব্যবসা থেকে নিয়ে নিচ্ছি, এটাও হতে পারে। কিংবা এমনও হতে পারে যদি তারা দেখে যে ব্যবসা অলরেডি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমি আমার মুনাফাটা নিয়ে নিতে পারি। মানে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে যে তারা কখন তারা কখন তাদের বিনিয়োগকৃত অর্থটা ফেরত নেবে। ঠিক আছে, যেটা তারা সাধারণত মুনাফা থেকে নিয়ে থাকে। তারা যখন তাদের এই বিনিয়োগকৃত অর্থটা যে সময় হোক না কেন, তারা যখন তাদের এই বিনিয়োগকৃত অর্থটা ফেরত নিয়ে নিবে, তারপর তারা আর মুনাফার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, তারা কোনো ধরনের আর কোনো মুনাফা নিবে না। তারপর থেকে তারা যেটা করতে থাকবে, তারপর থেকে তারা হচ্ছে যে মুনাফা হতে থাকবে সেটা হচ্ছে ব্যবসার সম্প্রসারণ এবং উন্নয়নের কাজে পূর্ণ ব্যবহার করতে হবে, মানে পূর্ণ ব্যবহার করা হবে বা বারবার ইউজ করা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের যেটা নেক্সট সেটা হচ্ছে পরিবেশ সচেতনতা এবং পরিবেশগতভাবে সচেতনতা সৃষ্টি। ঠিক আছে, তাহলে পরিবেশগতভাবে সচেতনতা সৃষ্টি বলতে আমরা কী বুঝি, যে আমাদের মানে এই সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে চেষ্টা করা হয় যে পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষতি না করা হয়। ঠিক আছে, পরিবেশগতভাবে যেহেতু তাদের মূল লক্ষ্যটাই সমাজের মানুষের জন্য, ঠিক আছে, মূল লক্ষ্যই সমাজের মানুষের উন্নয়ন করা, কল্যাণ করা, সুতরাং সমাজের বিভিন্ন ধরনের দূষণের মাধ্যমে সমাজের মানুষের ক্ষতি তো তারা অবশ্যই করবে না। ঠিক আছে, তাহলে এই যে পরিবেশ সচেতনতা বা পরিবেশগতভাবে সচেতনতা সৃষ্টি, এটা সামাজিক ব্যবসায়ের আরেকটি নীতিমালা। ঠিক আছে, তারপরে হচ্ছে সুষ্ঠু কর্মপরিবেশ। সামাজিক ব্যবসায় কর্মীদের প্রচলিত হারে মজুরি, উন্নত কাজের পরিবেশ নিশ্চিতকরণ করা হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু সামাজিক ব্যবসায় সমাজের মানুষের জন্য এবং কর্মীরা সমাজেরই মানুষ থাকে, তো তাদের যথাযথ সুযোগ সুবিধাটা এখানে এনশিওর করা হয়। ঠিক আছে, তারপর আরেকটা নীতিমালা হচ্ছে আনন্দের সাথে কাজ। এখানে হচ্ছে আনন্দের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়, কারণ সামাজিক ব্যবসা করা হচ্ছে। ঠিক আছে, একটা সামাজিক ব্যবসা, সমাজের মানুষের জন্য ব্যবসা, সেখানে যারা কাজ করে তারা অবশ্যই খুব সুখে মানে খুশির সাথে আনন্দের সাথে কাজ করে থাকে। কেন আমি একটা ভালো কাজের সাথে জড়িত আছি, আমি একটা ভালো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, ভালো একটা কাজের সাথে জড়িত আছে, সুতরাং এটা তাদের কি আনন্দের সাথে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সামাজিক ব্যবসায়ে এই যে 7টা নীতিমালা, ঠিক আছে, এই 7টা নীতিমালা সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে মানা হয়। ঠিক আছে, এবং সামাজিক ব্যবসাটা আমাদের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার 2007 সালে সে প্রথম এই ধারণাটি দিয়েছিল, এবং 7টি নীতিমালা। ওকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে মনে রাখবো। আচ্ছা, এই সামাজিক ব্যবসায়ের ধারণার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের যা কনসেপ্ট আছে সবগুলো আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে, আমাদের আর নতুন কোনো কনসেপ্ট নেই যেটা আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়িনি, আমরা সবগুলো কনসেপ্ট শেষ করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু জ্ঞানমূলক এমসিকিউ এবং সৃজনশীলের মাধ্যমে চ্যাপ্টারে কতটুকু তোমাদের শেখা হয়েছে, কতটুকু তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো, সেটা আমরা যাচাই করে নেব। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা যদি এই চ্যাপ্টারে কোনো কিছু বুঝতে না পারো, তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, এক্ষুনি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং তোমাদের যা যা সমস্যা আছে সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা একটু কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তার মানে হয়তো তোমরা সবাই সব কিছু বুঝে গিয়েছো, যেটা খুবই ভালো। ঠিক আছে, তাহলে এখন আমরা জ্ঞানমূলক প্রশ্নোত্তর দিয়ে শুরু করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যবসায় কী।
খুব বেসিক একটা প্রশ্ন, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রম, আর একটা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ঠিক আছে, ইম্পর্টেন্ট তিনটা জিনিস এখানে দেওয়া আছে, যে ব্যবসা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ঠিক আছে, এটা আসলে আমাদের খুব বেসিক এবং খুব সহজ একটি সংজ্ঞা। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে শিল্প কি। ঠিক আছে, তাহলে শিল্প কি, প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে রূপ পরিবর্তন এর মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া তাকে শিল্প বলা হয়। ঠিক আছে, এখানে দেখো শিল্পর ক্ষেত্রে প্রকৃতি থেকে যে সম্পদগুলো আমরা পাচ্ছি সেই সম্পদগুলোর রূপ পরিবর্তনের মাধ্যমে সেটা মানুষের ব্যবহার উপযোগী করা হয়। ঠিক আছে, যেমন প্রাথমিক শিল্পে সরাসরি প্রকৃতি থেকে সম্পদগুলো নেওয়া হয়, তারপর নেওয়ার পরে প্রাথমিক শিল্পে যে যে জিনিসটা করা হয়, ঠিক আছে, প্রাথমিক শিল্প। ঠিক আছে, প্রকৃতি থেকে আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা আমরা কি বলছি, যে প্রাথমিক শিল্প। ঠিক আছে, তারপরে এই প্রাথমিক শিল্প, প্রকৃতির সম্পদগুলো নিয়ে প্রাথমিক শিল্প, তারপর প্রাথমিক শিল্পের রূপ পরিবর্তনের মাধ্যমে কিছু একটা তৈরি করা হলো। ঠিক আছে, তারপর সেই প্রাথমিক শিল্পের ইয়াটাকে নিয়ে আমরা পরে আমাদের দ্বিতীয় পর্যায়ের শিল্প। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে রূপ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাটাকে আমরা শিল্প বলি। ঠিক আছে, এবং এই প্রকৃত প্রদত্ত সম্পদগুলোকে প্রথম পর্যায়ে রূপ পরিবর্তন করাটা হচ্ছে প্রাথমিক শিল্প। ঠিক আছে, এবং তারপরে সেই প্রাথমিক শিল্প আমরা রূপ পরিবর্তন করে যে জিনিসটা তৈরি করলাম, ধরলাম আমরা প্রাথমিক শিল্প যেটা তৈরি করেছি, প্রাথমিক শিল্প যদি আমরা সুতা তৈরি করি, তারপর সেই সুতা থেকে যখন কাপড় তৈরি করব তখন সেটা দ্বিতীয় পর্যায়ে শিল্পে চলে যাবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে একটা আবার এই প্রাথমিক শিল্প এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প বা মাধ্যমিক শিল্পটাকে মনে করে দেওয়ার জন্য আবার বলা, এটা আমরা মনে হয় আশা করি অলরেডি জানি। ঠিক আছে, তারপরে এই যে 3 নম্বরে বলা আছে, কারণ এখন এটা আবার আসবে, যে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহের প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। যে সরাসরি প্রকৃতি থেকে আমরা সম্পদ সংগ্রহ করছি, এই যে ব্যাপারটা। ঠিক আছে, যেমন আমরা সুতা তৈরির জন্য যে সরাসরি তুলা সংগ্রহ করি প্রকৃতি থেকে, ঠিক আছে, তাহলে এটা কিসের আন্ডারে যাবে, এটা কিন্তু প্রাথমিক শিল্পের আন্ডারে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা এখানে আছে, যে প্রজনন শিল্প কাকে বলে, যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার। ঠিক আছে, প্রজনন শিল্পে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বংশ বিস্তারের জিনিসটা থাকা, এবং লালন পালন প্রক্রিয়ার মাধ্যমে জড়িত শিল্পকে প্রজনন শিল্প বলে। ঠিক আছে, তাহলে প্রজনন শিল্প আমাদের মূল জিনিসটা কি, যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার। এই উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারটা হচ্ছে প্রজনন শিল্পে আমাদের মূল জিনিস। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের নেক্সট দেখো নিষ্কাশন শিল্প। আচ্ছা, তাহলে নিষ্কাশন শিল্প কি বলা হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ বা উত্তোলন করা হয়। ঠিক আছে, তাহলে নিষ্কাশন শিল্পে দেখো আমাদের প্রকৃতিতে যে সম্পদটা রয়েছে সেই সম্পদটা আমরা ভূগর্ভ হোক, পানি হোক, বায়ু হোক, প্রাকৃতিক সম্পদটা আহরণ করা বা উত্তোলন করা, এইটাকে আমরা কি বলবো, নিষ্কাশন শিল্প। তাহলে নিষ্কাশন শিল্পের মূল জিনিসকে প্রকৃতি থেকে আমরা যে সম্পদগুলো পাই সেগুলোকে আহরণ করা বা উত্তোলন করা, এটাই হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পের মূল জিনিস। ঠিক আছে, তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন নদ নদী থেকে মাছ আহরণ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কোন ধরনের শিল্প হবে, নিষ্কাশন শিল্প হবে। তারপর হচ্ছে খনি থেকে মানে খনিজ পদার্থ পাওয়া। ঠিক আছে, ভূগর্ভ থেকে খনিজ পদার্থ পাওয়া, এই সবগুলি আমাদের নিষ্কাশন শিল্পের আন্ডারে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বাণিজ্য কি, বাণিজ্য এখানে বলা হচ্ছে যে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর পথে দেখা যাওয়া প্রতিবন্ধকতা দূর করার জন্য যাবতীয় কার্যাবলীকে বাণিজ্য বলে। যে শিল্পে একটা পণ্য উৎপাদিত হয়ে গেছে, সেই উৎপাদিত পণ্যটা আমাদের তারপর কী করতে হবে, প্রকৃত ভোক্তার কাছে পৌঁছাতে হবে। তাহলে শিল্পে উৎপাদিত পণ্যটা প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর পথে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো বা যে বাধাগুলো দেখা যায় সেগুলো দূরীকরণের জন্য যাবতীয় যা কিছু কাজ আছে তাকে বাণিজ্য বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন সময়গত বাধা, অর্থগত বাধা, স্থানগত বাধা, সত্যগত বাধা, এই যত ধরনের বাধা আছে সব বাধা দূর
দূর করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা কি বলবো, বাণিজ্য বলবো। ঠিক আছে, তারপর পণ্য বিনিময় বা ট্রেড কি, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবাকর্মের মালিকানা হস্তান্তর। এই মালিকানা হস্তান্তর বা কোনো কিছু কেনাবেচা করাকে আমরা পণ্য বিনিময় বা ট্রেড বলে থাকি। আমাদের যদি একটু ভালো করে তোমরা রিকল করো, তোমাদের মনে আসার কথা যে আমরা বাণিজ্যের ক্ষেত্রে দুইটা ভাগ পড়েছি। ঠিক আছে, একটা ছিল পণ্য বিনিময় বা ট্রেড, যেটাকে আমরা ক্রয় বিক্রয় বলি বা মালিকানা হস্তান্তর বলে থাকি, এবং আরেকটা ছিল এই পণ্য ক্রয় বিক্রয় সহায়ক কার্যাবলী, যেগুলোর মধ্যে আমরা গুদামজাতকরণ, পরিবহন, ব্যাংকিং, বিমা, এই সব কিছু আমরা যেখানে পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো খুচরা ব্যবসায়ী কি। তাহলে দেখো খুচরা ব্যবসায়ী কি, এটা আমরা খুব সহজেই জানি যে ব্যবসায়ী পাইকার বা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে, ঠিক আছে, এবং অল্প পরিমাণে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে, সেটাই হচ্ছে খুচরা ব্যবসায়ী। তারা কি করে, পাইকার, যারা পণ্যটা পাইকারে বা অনেকগুলো করে বিক্রি করে, সেই পাইকার বা উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করেছে তার কাছ থেকে সরাসরি পণ্য তারা কিনতে পারে। কেনার পরে সেটা মানে পণ্য কেনার পর অল্প পরিমাণে করে, মানে আমাদের মতো সাধারণ যারা আমরা ভোক্তা, যাদের আমাদের পরিবারের জন্য অল্প অল্প করে পণ্য লাগে, সেই অল্প পরিমাণে পণ্যগুলো মানে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করাকে আমরা কি বলি, খুচরা ব্যবসায়ী বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমদানি কাকে বলে, যে বিদেশ থেকে পণ্য নিজ দেশে আনাকে আমদানি বলে। যে বাইরে থেকে পণ্য আমি নিজ দেশে আনলাম, এটাকে আমদানি বলে। আমদানিকে আমরা ইংলিশে কি বলি, ইম্পোর্ট বলি। এই জিনিসটা আমরা হয়তো সবাই জানি যে আমদানিকে আমরা ইংলিশে ইম্পোর্ট বলে থাকি। ঠিক আছে, আর রপ্তানিকে কি বলে, এক্সপোর্ট বলে। আচ্ছা দেখো পুনঃরপ্তানি কাকে বলে, যে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য নিজের প্রয়োজন না মিটিয়ে যদি অন্য কোনো দেশে পুনরায় বিক্রি করা হয়। ঠিক আছে, এখানে এই পুনরায় বিক্রিটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ পুনঃরপ্তানিতে কি করা হয়, যে বাহির থেকে কোনো পণ্য একটা আমদানি করে সেটা নিজে ইউজ না করে, ঠিক আছে, নিজের প্রয়োজন না মিটিয়ে বা নিজে ব্যবহার না করে সেটা আবার অন্য কোনো দেশে পুনরায় যদি বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, পুনঃরপ্তানি বলে থাকি। আচ্ছা তারপর জ্ঞানগত বাধা কীভাবে দূর হয়, বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে বাণিজ্যের জ্ঞানগত বাধা দূর হয়। ঠিক আছে, জ্ঞানগত বাধা মানে কি, আমি একটা প্রোডাক্ট সম্পর্কে জানি না, আমার একটা প্রোডাক্ট সম্পর্কে আমি মানে জানি না যে আমার প্রোডাক্টটার কী অবস্থা, আমার প্রোডাক্টের কী মানে কী প্রোডাক্ট আছে, এই টাইপের একটা প্রোডাক্ট এক্সিস্ট করে কি করে না, এটা সম্পর্কে আমি জানি না। তখন এই যখন জানি না আমি, তখন এই না জানাটা আমার জ্ঞানগত বাধা। এবং বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে যখন জিনিসটা আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এরকম একটা প্রোডাক্ট এক্সিস্ট করে, যেই প্রোডাক্টে এই ফিচারগুলো আছে, তখন আমি যখন জেনে যাচ্ছি, তখন সেটা হচ্ছে কি, যে মানে বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে আমার এই জ্ঞানগত বাধাটা দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর প্রত্যক্ষ সেবা কি, আচ্ছা প্রত্যক্ষ সেবা কি, গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া বিনিময়ে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে। যে গ্রাহককে সরাসরি সেবা দেওয়া হবে। ঠিক আছে, যেমন আমরা শিল্পের মধ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, বাণিজ্যতে কি করা হয়, এই ক্রয় বিক্রয় সহায়ক কার্যাবলী যা কিছু আছে সেটা হচ্ছে বাণিজ্য। এবং প্রত্যক্ষ সেবায় কি করা হয়, যে গ্রাহককে কোনো একটা সেবা দেওয়ার মাধ্যমে, যেটা সে ফিল করতে পারে, ঠিক আছে, যে সে কোনো একটা সেবা গ্রহণ করেছে, সেই সেবা দেওয়ার মাধ্যমে যখন অর্থ উপার্জন করা হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, প্রত্যক্ষ সেবা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা যেমন ডাক্তারি, উকালতি, এগুলো। আচ্ছা তারপর 3 নম্বর প্রশ্নে কি, প্রমিতকরণ কি। আচ্ছা দেখো প্রমিতকরণ কি, পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ এগুলোর উপর ভিত্তি করে যখন পণ্যের মান নির্ধারণ করা হয়, তখন সেটাকে প্রমিতকরণ করা হয়, প্রমিতকরণ বলে। ঠিক আছে, যে একটা পণ্য কীরকম গুণ, ঠিক আছে, পণ্যটা কীরকম গুণের, কীরকম আকারের, রং, স্বাদ কীরকম, সেটার উপর নির্ভর করে এটার কোয়ালিটি বা মানটা কেমন সেটা যদি আলাদা করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রমিতকরণ। ঠিক আছে, যে আমরা একটা পণ্যের কোয়ালিটি কেমন, যেমন আমরা যদি আমের কথা চিন্তা করি, হ্যাঁ, যে অনেক অনেক আম আছে, হ্যাঁ, তারপর এই যে আমরা রাজশাহীর অনেক আম আনা হলো, তারপর যদি কোনটা ফজলি আম, কোনটা ল্যাংড়া আম, এগুলো যদি আলাদা আলাদাভাবে ভাগ করা হয়, ঠিক আছে, কোনটা বড় আম, কোনটা ছোট আম, কোনটা মিষ্টি আম, কোনটা টক আম, এই টাইপের যদি আলাদা মানের ভিত্তিতে যদি আলাদা করা হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, প্রমিতকরণ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে সামাজিক ব্যবসা কাকে বলে, যেটা আমরা আজকে পড়েছি, যে ব্যবসায় ব্যক্তিগত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত না হয়ে সামাজিক কল্যাণ এবং দারিদ্র্য। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে সামাজিক কল্যাণ এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পরিচালিত হয়, তাকে সামাজিক ব্যবসা বলে। ঠিক আছে, তাহলে সামাজিক ব্যবসার মূল লক্ষ্যটা কি, যেখানে তারা হচ্ছে ব্যক্তিগত মুনাফা অর্জনটা মূল উদ্দেশ্য থাকে না, মূল উদ্দেশ্য থাকে সমাজের মানুষের কল্যাণ করা, দারিদ্র্য দূরীকরণ করা, সমাজের মানুষের জন্য কোনো কিছু করতে পারা, এই লক্ষ্যে যে ব্যবসা করা হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, সামাজিক ব্যবসা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু এমসিকিউ করব, এমসিকিউর মাধ্যমে আমরা দেখে নিব যে তোমরা আসলে কতটা
মানে বুঝতে পেরেছো বা তোমরা এমসিকিউ কতটা এখানে জানো, ঠিক আছে? আচ্ছা দেখো, বলা হচ্ছে ব্যবসা বলতে কি বোঝায়, ঠিক আছে? তাহলে এখন ব্যবসা বলতে কি বোঝায়, আমরা যদি এখানে অপশনগুলি দেখি, এখানে কি কি বলা হচ্ছে? কেবল পণ্য উৎপাদন ব্যবসা? না, অবশ্যই না। কেবল পণ্য বিক্রয় ব্যবসা? না। শুধু পণ্য উৎপাদনও ব্যবসা না, শুধু পণ্য বিক্রয়ও ব্যবসা না। তাহলে ব্যবসা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যক্রম, শুধু সেবাও কিন্তু ব্যবসা না, ঠিক আছে? তাহলে ব্যবসা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে আমরা ব্যবসা বলে থাকি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে সি। আচ্ছা, তারপরে আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে সঠিক উত্তর সি হবে। তারপরে বলেছে যে নিচের কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয় যদি আমরা এখানে দেখি, আচ্ছা তাহলে ব্যবসার বৈশিষ্ট্য নয়, আচ্ছা মুনাফা অর্জন ব্যবসার বৈশিষ্ট্য, তাহলে এটা আসবে না, ঠিক আছে? তারপরে দেখো আইনগত বৈধতা, আইনগত বৈধতাও কি আমার একটা ব্যবসার বৈশিষ্ট্য। বিনামূল্যে সেবা প্রদান, এইটা ব্যবসার বৈশিষ্ট্য নয়, যে বিনামূল্যে আমি সেবা দিব এই জিনিসটা ব্যবসায় বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? তাহলে এই বিনামূল্যে সেবা প্রদানটা হবে যে ব্যবসার বৈশিষ্ট্য নয়, কারণ ঝুঁকি গ্রহণও কিন্তু ব্যবসার বৈশিষ্ট্য, কারণ ব্যবসা করতে গেলে অবশ্যই ঝুঁকি জিনিসটা থাকবেই, এটা আমরা অলরেডি জানি। তাহলে ব্যবসার বৈশিষ্ট্য নয় কোনটি? বিনামূল্যে বিনামূল্যে পণ্য বা সেবা প্রদান। আচ্ছা, এই যে আমরা এখানে দেখলাম বিনামূল্যে সেবা প্রদান, এটি ব্যবসার উদ্দেশ্য নয়। আচ্ছা, তারপরে আছে যে শিল্প বলতে কি বোঝায়, ঠিক আছে? তাহলে শিল্প বলতে কি বোঝায়? শিল্প বলতে কি পণ্য বিক্রয় বোঝায়? না, বোঝায় না। শিল্প বলতে পণ্য বিক্রয় বোঝায় না। কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা, হ্যাঁ এটা আসলেই শিল্প, ঠিক আছে? পণ্য বিক্রয়টাও বাণিজ্যের কাজ, পরিবহনও বাণিজ্যের কাজ, ঠিক আছে? ব্যাংকিংও বাণিজ্যের কাজ। তাহলে শুধুমাত্র কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাটা আমাদের শিল্পের কাজ। আচ্ছা, তারপরে আমরা নেক্সটটা দেখি, বলছে নিচের কোনটি প্রাথমিক শিল্পের উদাহরণ, ঠিক আছে? প্রাথমিক শিল্পের উদাহরণ, গাড়ি তৈরি। গাড়ি তৈরি থেকে প্রাথমিক পর্যায়ে কি প্রাথমিক শিল্প মানে কি? প্রকৃত প্রদত্ত কোনো কিছু নিয়ে আমি মানে প্রকৃত প্রদত্ত জিনিস সেটা উত্তোলন করা, আহরণ করা, যাই করা হোক না কেন, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক শিল্প। যেটা এখানে কি কোনটা হবে? মাছ চাষ। ইজিলি বোঝা যাচ্ছে যে মাছ চাষ হবে, ঠিক আছে? বাকিগুলো এখানে হবে না। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে নিষ্কাশন শিল্পের উদাহরণ কি? নিষ্কাশন শিল্প কোনটা ছিল? যে আমরা যখন কোনো কিছু ভূগর্ভ থেকে উত্তোলন করা, আহরণ করা, সেটাকে আমরা নিষ্কাশন শিল্প বলে থাকি। তাহলে কি কাপড় তৈরি হবে? না, হবে না। তেল উৎপাদন হবে? না, হবে না। গাড়ি তৈরি করা হবে? না, হবে না। তাহলে দেখো এখানে আমাদের বলেছে নিষ্কাশন শিল্পের, তেল উত্তোলন নিতে হবে, তেল উত্তোলন করা হবে, কারণ তেল উত্তোলনের ক্ষেত্রে কি হচ্ছে যে নিষ্কাশন শিল্পে আমরা মানে নিষ্কাশন করছি, তেলটা কি করছি? নিষ্কাশন করছি। তাহলে নিষ্কাশনটা শিল্পের মধ্যে তেল উত্তোলনটা আসবে, ঠিক আছে? তারপরে এই যে এখানে উত্তর দেওয়া আছে। তারপর হচ্ছে যৌগিক শিল্পে কি করা হয়? আচ্ছা, তাহলে দেখো যৌগিক শিল্পে কি করা হয়? এক পদার্থকে ভেঙে আলাদা করা হয়, কাঁচামালকে সংরক্ষণ করা হয়, বিভিন্ন উপাদান মিশিয়ে নতুন পণ্য তৈরি করা হয়, নাকি পণ্য পরিবহন করা হয়? এটা যদি তোমরা একটু ভালো করে মনে করার চেষ্টা করো ভালো হবে। দেখো যৌগিক শিল্পে যেটা করা হয় যে দুইটা পণ্য, দুইটা ডিফারেন্ট পণ্য, যৌগিক দুইটা আলাদা পণ্য, এই একটা পণ্য আর এই একটা পণ্য, এই দুইটা পণ্যকে একত্রিত করে যদি এরকম একটা পণ্য তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলি যৌগিক শিল্প। তাহলে যৌগিক শিল্প এখানে কোনটা হবে? যে বিভিন্ন উপাদান মিশিয়ে নতুন পণ্য তৈরি করা, ঠিক আছে? তাহলে বিভিন্ন উপাদান মিশিয়ে যখন আমরা নতুন একটা পণ্য তৈরি করব সেটাকে আমরা কি বলবো? যৌগিক শিল্প বলবো। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে বাণিজ্যের প্রধান কাজ কি, ঠিক আছে? বাণিজ্যের প্রধান কাজ কি? কোন কাজটা বাণিজ্যের একদম প্রধান বা মেইন কাজ? পণ্য উৎপাদন করা? না, এটা তো শিল্পের কাজ। পণ্য সংরক্ষণ করা? হ্যাঁ, পণ্য সংরক্ষণ করা আমরা গোদামজাতকরণের মাধ্যমে করা হয়, কিন্তু এটা কি না যে প্রধান কাজ না, এটা জাস্ট বাণিজ্যের একটি কাজ। উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো হয়, এটা যে বাণিজ্যের প্রধান কাজ, তাহলে এটা হবে, এটা বাণিজ্যের প্রধান কাজ, ঠিক আছে? তাহলে যে কাঁচামাল সংগ্রহ, এটাও বাণিজ্যের প্রধান কাজ না, ঠিক আছে? তাহলে বাণিজ্যের প্রধান কাজ কি? উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। নিচের কোনটি বাণিজ্যের সহায়ক কাজ? দেখো এর আগের স্লাইডে আমরা পড়েছি বাণিজ্যের প্রধান কাজ কোনটি, আর এখন আমরা জানবো কোনটি, যে বাণিজ্যের সহায়ক কাজ কোনটি। আচ্ছা, তাহলে দেখো আমাদের সহায়ক কাজগুলোর মধ্যে যদি আমরা ভালো করে দেখি, কৃষিকাজ কি বাণিজ্যের সহায়ক কাজ? না, কৃষিকাজ তো শিল্পের কাজ। ব্যাংকিং? হ্যাঁ, ব্যাংকিং বাণিজ্যের সহায়ক কাজ। এবং ব্যাংকিংয়ের মাধ্যমে কি হয়? ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের অর্থগত বাধা দূর হয়, ঠিক আছে? তাহলে ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের অর্থগত বাধা দূর হয়, আর এই জন্য ব্যাংকিংটা কি বাণিজ্যের সহায়ক কাজ। উৎপাদনও আসবে না, প্রজননও আসবে না, ঠিক আছে?
আচ্ছা, তারপরে আমরা দেখি যে বাণিজ্যে কোনটির মধ্যে সমন্বয় করে। ঠিক আছে, আমরা এখানে দেখবো যে বাণিজ্য সমন্বয় করে কিসের মধ্যে। আচ্ছা, বাণিজ্য কি উৎপাদন এবং বিক্রয়ের মধ্যে সমন্বয় করে। সমন্বয় মানে কি, যে যেটা দরকার তাকে সেটা দেওয়া। ঠিক আছে, তাহলে বাণিজ্য দেখো উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এবং উৎপাদন আর বিক্রয়ের মধ্যে কিন্তু সমন্বয় করছে না, চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করছে। চাহিদা এবং যোগানের যে এটাকে বলা হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মান অ্যান্ড সাপ্লাই। ডিমান্ডকে আমরা বলি হচ্ছে চাহিদা। ঠিক আছে, যে আমার ডিমান্ড কত। এখন আমি ধরে নিলাম যে এই মুহূর্তে আমার হচ্ছে কি লাগবে, এই মুহূর্তে ধরি আমি যে এই মুহূর্তে আমার 2টা জামা লাগবে। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে আমার 2টা জামা লাগবে, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি যদি সেই 2টা জামা মার্কেটে যেয়ে খুব ইজিলি যদি সেই 2টা জামা আমি কিনতে পারি, ঠিক আছে, কিনা বা ক্রয় যদি ইজিলি আমি কিনতে পারি, তখন কি আমার সাপ্লাই আছে। তাহলে এই যে এটা যে বাণিজ্য করে থাকে, তাহলে বাণিজ্য চাহিদা এবং যোগানের মধ্যে কি করে থাকে, সমন্বয় করে থাকে। পণ্য ও সেবার সমন্বয় এটা তো হয় না। শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় কি বাণিজ্যের কাজ না। বাণিজ্যের কাজ কি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করা। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ কি। এটা তো আমাদের জন্য খুবই সহজ একটা এমসিকিউ, যে প্রত্যক্ষ সেবার উদাহরণ কি। কাপড় তৈরি প্রত্যক্ষ সেবার উদাহরণ নয়, গ্যাস উত্তোলন প্রত্যক্ষ সেবার উদাহরণ নয়, ডাক্তারি সেবা প্রত্যক্ষ সেবার উদাহরণ, সিমেন্ট উৎপাদনও প্রত্যক্ষ সেবার উদাহরণ নয়। ঠিক আছে, প্রত্যক্ষ সেবা মানে কি ডিরেক্ট কোনো একটা সেবা দেওয়া, ঠিক আছে, যেটা কোনো উৎপাদন, কোনো বন্টন, কোনো কিছুর সাথে জড়িত না, একটা সেবা গ্রহণ করা, একটা সেবা প্রদান করা, এই হচ্ছে প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে যে প্রত্যক্ষ সেবার একটি বৈশিষ্ট্য কি। এই প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো প্রত্যক্ষ সেবার বলছে বৈশিষ্ট্য কি, কোনটি সংরক্ষণযোগ্য না, প্রত্যক্ষ সেবা সংরক্ষণ করা যায় না, এটা সংরক্ষণযোগ্য নয়। দৃশ্যমান, প্রত্যক্ষ সেবাকে দেখা যায় না, দেখা যায় না, আমরা একটা সেবাকে ধরে দেখতে পারি না, দেখতে পারি না, মানে এটাকে চোখের মধ্যে দেখা যাচ্ছে। আমি রিক্সা দিয়ে এখান থেকে ওখানে গেলাম, ঠিক আছে, তো আমি জাস্ট রিক্সাতে যাচ্ছি, কিন্তু আমি একটা পণ্য আমি যেরকমভাবে ধরতে পারি, আমি যদি 100 টাকা দিয়ে একটা কিছু কিনলাম, একটা পণ্য কিনলাম, কেনার পর আমি সেই পণ্যটা ধরে দেখতে পারবো, সেই পণ্যটা আমি মানে দৃশ্যমান থাকবে আমার চোখের সামনে। বাট আমি 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে কোথাও একটা গেলাম, সেটা আমার চোখের সামনে দৃশ্যমান থাকবে না, তাহলে এটা দৃশ্যমান নয়, এটা অস্পর্শনীয়, যেটা আমি এখন বললাম, যেটা আমরা ধরে দেখতে পারছি না, সুতরাং এটা অস্পর্শনীয় এবং এটা স্থায়ীও না। এটা প্লাস এটা হচ্ছে প্রত্যক্ষ সেবার আরও বৈশিষ্ট্য আছে, যেটা পরিবর্তনশীল। ঠিক আছে, তারপর এবং এটাও ছিল যেটা মালিক এবং গ্রাহকের কাছাকাছি অবস্থান করতে হয়, এটা দৃশ্যমান নয়, এটা সংরক্ষণযোগ্য নয়, তারপরে হচ্ছে এটা হচ্ছে পরিবর্তনশীল, সেবার মান সবসময় সেম থাকে না, এই সবগুলো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। এই সেবা হস্তান্তরযোগ্য নয়, ঠিক আছে, কারো কাছে প্রত্যক্ষ সেবা হস্তান্তর করা যায় না, কিন্তু এটা বিনিময়যোগ্য, মানে একটা নির্দিষ্ট অর্থের বদলে আমি সেবা পেতে পারি, সুতরাং এটা বিনিময়যোগ্য। তো এই প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা দেখি নিচের কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয়। আচ্ছা, তখন আমরা বলেছি যে কোনটি বৈশিষ্ট্য, এবং এখন আমরা কী বলছি যে কোনটি বৈশিষ্ট্য নয়। অনেক সময় না পরীক্ষার হলে খুব স্ট্রেসের মধ্যে এই ছোটোখাটো নয় সয় জিনিসগুলো দেখা যায় না, ঠিক আছে, তখন মনে হয় আরে কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য বলছে, ঠিক আছে, তখন সবগুলো অপশনও দেখা যায় পড়ছি না, ঠুস করে দাগিয়ে দিলাম। কিন্তু আসলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে স্ট্রেসের মধ্যেও, যেখানে বলা হয়েছে যে নিচের কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, দেখো সংরক্ষণযোগ্য তো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, তাহলে এটা হবে না, সরি কী বলতেছে, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয় কোনটি, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয়ের মধ্যে এটা হচ্ছে আসবে। ঠিক আছে, যে সংরক্ষণযোগ্য, এই সংরক্ষণযোগ্য মানে হচ্ছে কি, যে এটাকে স্টোর করে রাখা যায় বা সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু প্রত্যক্ষ সেবা তো সংরক্ষণযোগ্য নয়, এটাকে সংরক্ষণ করে বা স্টোর করে রাখা যায় না, সুতরাং প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয় কোনটি, যে নয় হচ্ছে এটি যেটা সংরক্ষণযোগ্য। ঠিক আছে, এইটাই প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নয়। এছাড়া প্রত্যক্ষ সেবা পরিবর্তনশীল, যেটা এখন আমি তোমাদেরকে বললাম, এটা ধরা যায় না, অস্পর্শনীয়, এটাও প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। এটা অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কি মালিক এবং মানে গ্রাহক থেকে এই সেবাটাকে আলাদা করা যায় না। ঠিক আছে, এক স্থানে কাছাকাছি অবস্থান করে এই সেবাটা গ্রহণ করতে হয়। ঠিক আছে, এবং যে সেবাটা প্রদান করে, সেবার প্রদানকারী থেকে সেবাটাকে আলাদা করা যায় না। ঠিক আছে, সেবার যে সেবাটা দিবে তার কাছ থেকে আমরা সেবাটা নিতে পারবো, এবং আরেকজন ইচ্ছে করলে, যেমন আমরা ধরে নিই যে কোনো একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট, সে খুব ভালো সাজায়, ঠিক আছে, কোনো একজন খুব ভালো ডক্টর, সে খুব ভালো চিকিৎসা দেয়, তখন কি ডক্টরকে এরকম করতে পারবে যে ঠিক আছে আমি অনেক চিকিৎসা দিয়েছি, আমার টায়ার্ড লাগছে,
এখন আমি আমার এই চিকিৎসার যে জ্ঞানটা এটা আরেকজনকে ট্রান্সফার করে দিলাম, এখন থেকে সে চিকিৎসা দিবে এবং সে সেম লেভেলের চিকিৎসা দিবে। এটা কি সম্ভব? সম্ভব না। সুতরাং এই জিনিসটাই হচ্ছে প্রত্যক্ষ সেবার একটি বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এটি অবিচ্ছিন্ন। আচ্ছা, পেশাগত সেবার উদাহরণ কি? পেশাগত সেবা, দেখো প্রত্যক্ষ সেবার মধ্যে পেশাগত সেবা, যেমন দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কুরিয়ার, ঠিক আছে, বলছে যে পেশাগত সেবার উদাহরণ কোনটি, যে কোন প্রত্যক্ষ সেবা মানে তো কোনো কিছু সেবা দেওয়া, বাট কোনটার ক্ষেত্রে আমার প্রফেশনাল লেখাপড়া দরকার হয়, কোনটার ক্ষেত্রে আমার প্রত্যক্ষ সেবা দেওয়ার জন্য আমার আলাদা গুণ দক্ষতা অর্জন করতে হয়, সেটা হচ্ছে পেশাগত সেবা, ঠিক আছে, যেটা পেশাটাই হচ্ছে আমার এই সেবাটা দেওয়া সেটা। যেমন এখানে আসলে আইনজীবী হবে, কেন আইনজীবী হবে? কারণ শুধুমাত্র এই আইনজীবীর একটা পেশা, ঠিক আছে, তো এই জন্য এটা পেশাগত প্রত্যক্ষ সেবার উদাহরণ, ঠিক আছে। কুরিয়ার, সেলুন, রেস্টুরেন্ট কোনোটা এখানে আসবে না। বাংলাদেশের শিল্পের প্রধান সমস্যা কি? আচ্ছা দেখো, বাংলাদেশের শিল্পের প্রধান সমস্যা, এখানে কিন্তু দেখো সমস্যার মধ্যে প্রধান কথাটা বলা হচ্ছে, যে প্রধান সমস্যাটা কি? অতিরিক্ত প্রযুক্তি। এটা কি সমস্যার মানে প্রধান সমস্যা? অবশ্যই এটা প্রধান সমস্যা না। বাংলাদেশের শিল্পের প্রধান সমস্যার মধ্যে অতিরিক্ত প্রযুক্তি থাকলে তো এটা কোনো সমস্যাই না, এটা তো উল্টা আরও ব্লেসিং, যে আমার বেশি প্রযুক্তি আছে। আমার যেটা তারপর হচ্ছে বলেছে যে উন্নত মূলধন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অতিরিক্ত কাঁচামাল। এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা যেটা হবে সেটা হবে, উন্নত মূলধনও বাংলাদেশে নেই, অতিরিক্ত কাঁচামালও বাংলাদেশে নেই, অতিরিক্ত প্রযুক্তিও বাংলাদেশে নেই, ঠিক আছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যেটা সেটা আছে, ঠিক আছে। তাহলে প্রধান সমস্যা বাংলাদেশে কি? রাজনৈতিক অস্থিরতা, এবং বাংলাদেশে মূলধনের খুব ঘাটতি আছে, ঠিক আছে, এটাও বাংলাদেশের একটা অন্যতম সমস্যা প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে। আচ্ছা, তারপর বলেছে ব্যবসায়িক সমীকরণ কোনটি? আচ্ছা, এই ব্যবসায়িক সমীকরণগুলো তোমরা দেখো, এখানে যে সমীকরণটার মধ্যে সবগুলো উপাদান একদম সুন্দর করে দেওয়া আছে সেটা আমরা এখানে বলবো, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে বিতে কি? বিজনেস, আই হচ্ছে ইন্ডাস্ট্রি, সি হচ্ছে কমার্স, ঠিক আছে। তো এখানে দুইটা দেওয়া আছে, এটা ব্যবসায়ের প্রাচীন সমীকরণ ছিল, ঠিক আছে, যতদিন না ডিরেক্ট সেবা বা ডিরেক্ট সার্ভিস বা প্রত্যক্ষ সেবা ছিল না ততদিন এটা ব্যবসায়ের সংজ্ঞা ছিল, ঠিক আছে। এটা প্রাচীন সংজ্ঞা, প্রাচীন সমীকরণ বা আগের সমীকরণ, এটা আমরা এখানে দিব না। কারণ কি, এর যে বেটার সমীকরণ এখন আমাদের কাছে আছে সেটা হচ্ছে ব্যবসা হচ্ছে এই যে আই হচ্ছে ইন্ডাস্ট্রি, সি হচ্ছে কমার্স অ্যান্ড ডি হচ্ছে ডিরেক্ট সার্ভিস, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এটা ব্যবসায় সমীকরণ। কমার্স আর হচ্ছে এএস এখানে আসবে না, ঠিক আছে, অ্যাসোসিয়েট সার্ভিস আসবে না, আইএস এটাও আসবে না, ঠিক আছে। আমি যদি একটু ব্যবসায়ের ইয়াটাকে আমি একটু ডিটেলসে বলি, যে বি বিজনেস, আই মানে বিজনেস হচ্ছে ব্যবসা, ঠিক আছে, আই হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? বাংলায় আমরা বলি শিল্প। আচ্ছা, তারপরে আমাদের আছে সি কমার্স, কমার্সটাকে আমরা কি বলি? বাণিজ্য। তারপর আমাদের আছে ডিএস, যেটা হচ্ছে ডিরেক্ট সার্ভিস, বা বাংলায় আমরা যেটাকে বলি প্রত্যক্ষ সেবা, ঠিক আছে। এটা আমি একটু ইংলিশগুলো লিখে দিলাম যাতে অনেক সময় তাদের আইসি এগুলো নিয়ে কোনো ধরনের সন্দেহ না থাকে, যেটা কোনটা কি। এখানে আমাদের বি হচ্ছে বিজনেস, ঠিক আছে। তাহলে এই যে বি বা বিজনেস, এই বিজনেস বি ইজ ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, এই যে এটা সমান সমান কি? এই ব্যবসা বিজনেসের যে বি, এই বি সমান সমান সামেশন আই মানে সকল ধরনের শিল্পের সমষ্টি, প্লাস সামেশন সি মানে সকল ধরনের বাণিজ্যের সমষ্টি, প্লাস সামেশন ডিএস বা ডিরেক্ট সার্ভিস বা প্রত্যক্ষ সেবা। এখানে সামেশন মানে হচ্ছে সমষ্টি, ঠিক আছে, এবং এটা সব ধরনের শিল্প যোগ সব ধরনের বাণিজ্য যোগ সব ধরনের প্রত্যক্ষ সেবা ইজ ইকুয়াল টু বিজনেস বা ব্যবসা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যবসায়িক সমীকরণ, এখান থেকে আমাদের এমসিকিউ আসে, সুতরাং আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তারপর বলেছে যে নিচের কোনটি শিল্পের কাজকে সবচেয়ে ভালোভাবে নির্দেশ করে? নিচের কোনটি শিল্পের কাজকে সবচেয়ে ভালোভাবে নির্দেশ করে? যে শিল্পের যে কাজ সেটাকে ভালোভাবে নির্দেশ করে। তুমি দেখো তো শিল্পের কাজের মধ্যে আসলে এখানে পণ্যের রূপান্তরটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে পণ্যের রূপান্তর হচ্ছে খুব ভালোভাবে এই শিল্পের কাজকে যেমন পণ্য সংরক্ষণ, এটা বাণিজ্যের কাজ। গুদামজাতকরণ, এটা বাণিজ্যের কাজ। পণ্য পরিবহন, এটা হচ্ছে পরিবহন, এটা বাণিজ্যের কাজ। বিক্রয়, ক্রয় বিক্রয় যেটা, এটাকে আমরা পণ্য বিনিময় বা ট্রেড বলি, এটাও কি আমাদের এখানে হচ্ছে ডিরেক্ট শিল্পের সাথে জড়িত না, বাণিজ্যের সাথে জড়িত, তাহলে এটা হবে না। আচ্ছা, তারপর বলেছে কোন শিল্পে প্রাকৃতিক সম্পদ সরাসরি সংগ্রহ করা হয়? প্রাকৃতিক শিল্প সরাসরি আমরা সংগ্রহ করে থাকি কোন শিল্পে? ঠিক আছে, দেখো তো আমরা প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রে উৎপাদন শিল্পের ক্ষেত্রে আমরা কি করি, যে সরাসরি প্রাকৃতিক শিল্পটাকে আমরা নেওয়ার পর আমরা সেখান থেকে কি করি, কোনো কিছু তৈরি করি। উৎপাদন শিল্পে আমরা যে কোনো কিছু তৈরি করলাম, তৈরি করার পর সেটাই হচ্ছে আমাদের পরে যে কি হচ্ছে, যে প্রক্রিয়াজাত শিল্পে যে সেটা হচ্ছে আচ্ছা প্রাকৃতিক শিল্প সরাসরি সংগ্রহ করা হয়। আচ্ছা, সংগ্রহ করা হয়। উৎপাদন শিল্পে আমরা প্রাকৃতিক শিল্পের যে জিনিসটা সেটা নিয়ে আমরা হচ্ছে পরে উৎপাদন করে থাকি। ঠিক আছে, যে প্রাকৃতিক শিল্পে যেটা আমাদের আছে, প্রাকৃতিক শিল্প থেকে আমরা যে সম্পদ সেটা সরাসরি সংগ্রহ করার পরে সেই সম্পদটাকে আমরা ডিরেক্টলি আমরা এটাকে নিষ্কাশন শিল্প বলে থাকি। যেমন পুকুর থেকে মাছ উত্তোলন, খনি থেকে হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন, তেল উত্তোলন, এই সব হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পের আন্ডারে যাবে। এবং এই উৎপাদন শিল্প হচ্ছে সেই প্রাকৃতিক সম্পদগুলো সংগ্রহের যে ওয়ার্ডটা, এইটা খেয়াল করা হয়নি, এই যে সংগ্রহের যে ওয়ার্ডটা, এই সংগ্রহের ওয়ার্ডটা থাকলে এটা আমরা নিষ্কাশন শিল্পে যাবে। এবং এই প্রাকৃতিক সম্পদের সরাসরি কোনো কিছু তৈরি, সংগ্রহের জায়গায় যদি তৈরি জিনিসটা থাকতো তখন সেটা আমাদের উৎপাদন বলতাম, আর যেটাকে আমরা উৎপাদন শিল্প বলে থাকতাম। ঠিক আছে, আচ্ছা এখন এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর আসলে আমরা নেক্সট এমসিকিউটাতে চলে যাই। বলেছে যে একই পদার্থ থেকে বিভিন্ন পণ্য তৈরি, এটা কোন শিল্পের বৈশিষ্ট্য? যে একটা পদার্থ, একটা সেম পদার্থ, ঠিক আছে, এই পদার্থ থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি, এটা কোন শিল্পের উদাহরণ? দেখো যৌগিক শিল্পতে আমরা কি করি, যে ডিফারেন্ট যে শিল্পগুলো আছে সেই ডিফারেন্ট শিল্পগুলোকে একসাথে একত্রিত করে আমরা একটা নতুন শিল্প তৈরি করি, এটা হচ্ছে যৌগিক শিল্প। এটার তো এমসিকিউটা বোঝাই যাচ্ছে না এখানে, আসলে এটার অপশনটা এখানে দেখাই যাচ্ছে না, পরেরটাই কি দেখা যাচ্ছে? এটা কেন এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা ওই এমসিকিউটা আমাদের ঠিকঠাক করে দেখাই যাচ্ছে না, ওখানে এমসিকিউর অপশনটাতেই মানে ভুল আছে, অপশনটাই ঠিকঠাক করে দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা আমরা পরের এমসিকিউটা দেখি। নিচের কোনটি রূপগত উপযোগের উদাহরণ? রূপগত উপযোগ, ঠিক আছে, তাহলে দেখো রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছুর একটা যখন রূপ পরিবর্তন করা হয়, ঠিক আছে, রূপ পরিবর্তন করে যখন কোনো একটা শিল্পের ক্ষেত্রে উপযোগ তৈরি করা হয় তখন সেটাকে আমরা কি বলি, রূপগত উপযোগ। সেটা হবে এখানে কাঠ থেকে আসবাবপত্র তৈরি। ঠিক আছে, কারণ পণ্য গুদামে রাখাটা এটা তো গুদামজাতকরণ, পণ্য পরিবহন তো পরিবহন বলা হয়, ব্যাংকে টাকা জমা রাখাটা হচ্ছে ব্যাংকিং, কিন্তু কাঠ থেকে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে এটা রূপ চেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, যে কাঠ একটা রূপ, এবং কাঠ থেকে যখন আসবাবপত্র যাচ্ছে, এই কাঠ থেকে যখন আসবাবপত্রে যাচ্ছে তখন আরেকটা রূপে যাচ্ছে। ঠিক আছে, তো এক রূপ থেকে যখন আরেক রূপে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো, রূপগত উপযোগ বলে থাকবো। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে যে বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি? তাহলে বাণিজ্যের প্রধান উদ্দেশ্য, যে বাণিজ্য মেইনলি প্রধানত কি কারণে বাণিজ্যটা করা হয়ে থাকে? পণ্য উৎপাদন করতে না, এটা তো শিল্পের কাজ। পণ্য রূপান্তর শিল্পের কাজ। পণ্য সহজে বিনিময় সহজ করা, এটা হচ্ছে বাণিজ্যের কাজ। পণ্য সংরক্ষণও বাণিজ্যের কাজ, এটাও বাণিজ্যের কাজ, কিন্তু এখানে বলেছে প্রধান উদ্দেশ্য কোনটি। তো প্রধান উদ্দেশ্যের ক্ষেত্রে অবশ্যই এখানে পণ্য বিনিময় সহজ করা, মানে পণ্য বিনিময় সহায়ক কার্যবলী এখানে আসবে। পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ আসে, বাট এটা যেহেতু প্রধান বলেছে সুতরাং এটা এখানে হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের নেক্সট বলা হচ্ছে যে কোনটি বাণিজ্যের অন্তর্ভুক্ত নয়, যে বাণিজ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। দেখো বাণিজ্যের মধ্যে ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত, কারণ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পণ্য বিনিময়। ঠিক আছে, পণ্য বিনিময়, তাহলে পণ্য বিনিময় বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে পরিবহনও এটার মধ্যে অন্তর্ভুক্ত। উৎপাদন কিন্তু বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, অন্তর্ভুক্ত নয়, তাহলে কোনটা হবে এখানে, উৎপাদন হবে। ঠিক আছে, কারণ উৎপাদনটা অন্তর্ভুক্ত নয়। তাহলে ব্যাংকিংও কিন্তু আমাদের বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয় বলেছে। ব্যাংকিং আমার বাণিজ্যের মধ্যে আছে, পণ্য বিক্রয় আমার বাণিজ্যের মধ্যে আছে, পরিবহন আমার বাণিজ্যের মধ্যে আছে। ঠিক আছে, শুধুমাত্র এই উৎপাদনটা বাণিজ্যের মধ্যে নেই, সুতরাং এই উৎপাদন হবে এখানে অ্যান্সার। আচ্ছা
তারপরে বলা হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে কোনটি, যে সময়গত যে উপযোগ এটা কোনটি সৃষ্টি করে থাকে। ঠিক আছে, সময়গত মানে কি এক সময়ের জিনিস এবং আরেক সময় পাচ্ছে, এটা হচ্ছে গুদামজাতকরণ। কারণ গুদামজাতের ফলে আমরা পণ্য অন্য সময়ে ভোগ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো ও সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। কেন? গুদামজাতকরণের ফলে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করা যায়। তার মানে কি সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে, যখন আমি যে সময়ে পণ্যটা চাচ্ছি, যে সময় আমি চাচ্ছি পণ্যটা আমার দরকার সেই সময়ে আমি পাচ্ছি। সুতরাং সময়গত উপযোগ সৃষ্টি করে কোনটি? গুদামজাতকরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোনটি অর্থগত বাধা দূর করে। অর্থগত বাধা কোনটি দূর করে? একদম সহজ অ্যান্সার, ব্যাংক। ঠিক আছে, ব্যাংক আমাদের কি করে? অর্থগত বাধা দূর করে। আচ্ছা, প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কোনটি সত্য? বলছে কোনটি সত্য? প্রত্যক্ষ সেবা কি মজুত করা যায়? না, এটা তো মজুত করা যায় না, এটা মিথ্যা। এটা স্পর্শ করা যায়? প্রত্যক্ষ সেবা তো স্পর্শ করা যায় না, না যায় না, তাহলে এটা মিথ্যা। প্রত্যক্ষ সেবাকে সরাসরি প্রদান করা হয়, এইটা সত্য, কারণ এটা আসলেই প্রত্যক্ষ সেবাটা সরাসরি, যেখানে গ্রাহক এবং হচ্ছে সেবার প্রদানকারী দুইজন একদম সাথে সাথে থাকবে, তারা দুইজন সরাসরি সেবা দিয়ে থাকবে, তাহলে এটা সরাসরি প্রদান করা হয়, এটা সত্য। এটাকে উৎপাদন করা হয় না, এটা উৎপাদন সংরক্ষণ কোনো কিছুই করা যায় না। আচ্ছা, নিচের কোনটি সেবার উদাহরণ নয়? নিচের কোনটি সেবা না? চিকিৎসা সেবা, সুতরাং এটা আসবে না। শিক্ষা, এটাও একটা সেবা, আসবে না। গাড়ি তৈরি, এটা হচ্ছে উৎপাদন, এটা আসবে। হ্যাঁ, আইনগত সহায়তা, এটাও সেবা, আইনি সেবা বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর বলেছে নিচের সেবার কোন বৈশিষ্ট্যটি বোঝায় এটি জমা করে রাখা যায় না? জমা করে রাখা যায় না, এটা আসলে বোঝা যাচ্ছে যে এখানে সংরক্ষণ অযোগ্যতা। এটা মানে কি? জিনিসটা জমা করে রাখা যায় না বা স্টোর করে রাখা যায় না। অস্পর্শনীয় মানে ধরা যায় না। পরিবর্তনশীল মানে শীলতা মানে এটা চেঞ্জ হয়, যে সেবা যখন প্রদান করা হয় তখন এরকমটা না যে একটা মানুষ একজন আচ্ছা ডাক্তারের কথা না বলি, যে একটা রেস্টুরেন্টে প্রত্যেক সময় প্রত্যেকটা মিল সেম কোয়ালিটির হবে না, সেম টেস্ট থাকবে না, এটা চেঞ্জ হয়, তাহলে এটাই হচ্ছে পরিবর্তনশীলতা। আর সংরক্ষণ অযোগ্যতা মানে কি? এটাকে সংরক্ষণ করে বা স্টোর করে রাখা যায় না, যে আমি আমার সেবাটা আমি আজকে ধরি হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট, তাহলে ধরে নিই যে আমি আজকে মানে এমন তো করতে পারবো না যে আমি একজনকে সাজিয়ে রাখলাম, ঠিক আছে, পরে হচ্ছে আমি সেটা দিয়ে দিলাম, এটা তো পসিবল না। ঠিক আছে, তাহলে এটা কি? সংরক্ষণ অযোগ্যতা হবে। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি যৌগিক শিল্পের সঠিক উদাহরণ? যৌগিক শিল্প কোনটা? যে দুই ধরনের পণ্য একত্রিত করে, দেখো তেল পরিশোধন তো হবে না, কারণ তেল তো এটা তো নিষ্কাশন শিল্পের অন্তর্গত। সিমেন্ট তৈরি, এটা হবে, কারণ সিমেন্ট তৈরিতে আমাদের সিমেন্ট তৈরিতে আমাদের বালি, মাটি, চুনাপাথর, আরও জানে কী কী লাগে, সব কিছু মিলিয়ে সবগুলোকে একত্রিত করে, এই আলাদা আলাদা প্রত্যেকটা যে জিনিস, এই আলাদা সবগুলো জিনিসকে একত্রিত করে যোগ করে তারপর সেটাকে খুব ভালো করে মিক্স করে কি তৈরি করা হয়? সিমেন্ট তৈরি করা হয়। সিমেন্ট তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে কি হবে? যে নিচের কোনটি যৌগিক শিল্পের সঠিক উদাহরণ? সিমেন্ট। কয়লা উত্তোলনও হবে না, কাঠ কাটাও হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে বলা হচ্ছে ব্যবসায়ের মূল উপাদান কোনটি? ব্যবসায়ের মূল উপাদানগুলো কোনগুলো? ঠিক আছে, উপাদানগুলো কোনটি? দেখো, শিল্প ও সেবা, বাণিজ্য মিসিং, সুতরাং এটা হবে না। শিল্প, বাণিজ্য, সেবা তিনটাই আছে, সুতরাং এইটাই হবে। উৎপাদন, বিক্রয় তো না, কাঁচামালও না। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে যে নিচের কোনটি সরাসরি গ্রাহকের চাহিদা পূরণ করে? যে সরাসরি গ্রাহকের চাহিদা পূরণ করে, যে গ্রাহকের কোনো কিছু একটা লাগবে, সরাসরি গ্রাহকের কোনো কিছু একটা লাগবে, তারপর সেই গ্রাহকের সেই চাহিদাটা পূরণ করে, নিচের কোনটি? তোমরা দেখো যে এখানে গ্রাহকের চাহিদার ক্ষেত্রে আমরা, এটা তো খুব ইজিলি বোঝা যায় যে গ্রাহকের চাহিদার ক্ষেত্রে আমরা সরাসরি প্রত্যক্ষ সেবার মাধ্যমে গ্রাহকের চাহিদাটা কি পূরণ করে দেওয়া যায়। ঠিক আছে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে চাহিদা পূরণ করা হয়, কিন্তু সরাসরি গ্রাহকের সাথে থেকে
থেকে গ্রাহকের এই চাহিদাটা পূরণ করা হয় না। শিল্পের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এবং ব্যাংকিং এই সবগুলোর ক্ষেত্রেই চাহিদা তো অবশ্যই পূরণ হয়, চাহিদার জিনিসটি তো অবশ্যই পূরণ হচ্ছে, কিন্তু সরাসরি গ্রাহকের সামনে গ্রাহকের চাহিদাটা পূরণ করা হচ্ছে না। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হবে কোনটি? প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, নিচের কোনটি বাণিজ্যের সহায়ক কার্যক্রমের উদাহরণ? সহায়ক কার্যক্রম মানে কি? যে বাণিজ্যকে সাহায্য করে। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে বীমা। বীমা কিভাবে সাহায্য করে থাকে? বীমা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে থাকে, ঝুঁকিগত বাধা দূরীকরণ। ঠিক আছে, এই ঝুঁকিগত বাধা দূরীকরণের মাধ্যমে বাণিজ্য আমাদের কি করে থাকে? সাহায্য করে থাকে, ব্যবসায় সহায়তা করে থাকে। সুতরাং বাণিজ্য সহায়ক কার্যক্রমের উদাহরণ হচ্ছে এই বীমা। ঠিক আছে, আচ্ছা, তারপরে শেষ আমাদের এটার মধ্যে দিয়ে আমরা এমসিকিউ পড়ে ফেলেছি, আমাদের এমসিকিউ পার্টটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সৃজনশীল। ঠিক আছে, আমরা দেখো আমরা সৃজনশীল 1 নাম্বার দিয়ে শুরু করছি। আমরা ফার্স্টে উদ্দীপকটা পড়ে নিই। ঠিক আছে, তোমরা সবাই আমার সাথে উদ্দীপকটি পড়ে ফেলো। কি বলা হচ্ছে যে ঢাকার ইপিজেড এলাকায় অবস্থিত সততা গার্মেন্টস, ঠিক আছে, সততা গার্মেন্টস একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করে এবং শীতকালে বিক্রির জন্য গুদামজাতকরণ করে। আছে এখানে আমরা একটা আমাদের ইম্পর্ট্যান্ট টপিক পেয়ে গেছি, গুদামজাত করে রাখে। ব্যবসায় নৈতিকতার কথা মাথায় রেখে আধুনিক বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে পরিবেশকে যথাসম্ভব দূষণমুক্ত রাখতে চেষ্টা করে। সম্প্রতি কারখানা সংলগ্ন এলাকায় তারা একটি মসজিদ স্থাপন করেছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের উদ্দীপক চলে গেছে। ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমাদের আসলে উদ্দীপকের দরকার হয় না। আমরা যদি ক ব্যবসায়িক এবং প্রাথমিক শিল্প বলতে কী বুঝে এই দুইটা যদি এক নজরে একটু দেখে চলে আসি, তাহলে তোমরা দেখো মানুষের অভাব মোচনের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা ডিফারেন্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা ব্যবসায় এর আগে যে সংজ্ঞাটা পড়েছিলাম সেটা খুবই সিম্পল একটা সংজ্ঞা ছিল, সেটা জাস্ট এক কথায় উত্তরের মতো একটা সংজ্ঞা ছিল। বাট এখন আমাদের এই সংজ্ঞাটাকে আরেকটু ডিটেলসে এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। আমাদের একটু ডিটেলসে সংজ্ঞা দেওয়াই ভালো। ঠিক আছে, একটু ডিটেলসে সংজ্ঞা দিলে কি সংজ্ঞাটা বেশি একদম ছোট হয়ে যায় না, মানে দেখতে ভালো দেখায় এবং ইজিলি 1 মার্ক পাওয়া যায়। তাহলে ব্যবসায় মুনাফা অভাব মোচনের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন করা, বন্টন করা এবং এর সহায়ক যাবতীয় বৈধ কাজকে কি বলে? ব্যবসা বলে। সেকেন্ড আমাদের প্রশ্নটা ছিল যে প্রাথমিক শিল্প, তাই না? আমাদের শিল্প ছাড়া যে প্রাথমিক শিল্প বলতে কি বোঝায়? যে প্রকৃত প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে, প্রাথমিক শিল্পে সরাসরি ব্যবহার করা হয়, সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন বা প্রাকৃতিক সম্পদ সংগ্রহের যে প্রক্রিয়া সেটাকে আমরা প্রাথমিক শিল্প বলা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু লিখলাম, মানে মনে করো তুমি 1 মার্কের হইলো। তারপর আমাদের এই জিনিসটা এরপর আমাদের কি একটু বর্ণনা করতে হয়, যেহেতু আমাদের এটা 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, ভূগর্ভ থেকে খনিজ সম্পদ সংগ্রহ বা ধান চাষ বা গবাদি পশু পালন ইত্যাদি প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত সামগ্রীর অধিকাংশই কাঁচামাল হিসেবে আবার কোথায় যায়? কাঁচামাল হিসেবে মাধ্যমিক শিল্পে যায়। তার মানে সরাসরি প্রকৃতি থেকে যখন আমি শিল্পটার প্রকৃতি থেকে আমরা যখন কোনো ধরনের পণ্য উৎপাদন করছি, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করছি, সেটা আমাদের প্রাথমিক শিল্প। দেন এই প্রাথমিক শিল্প থেকে আমরা যেটা উৎপাদন করছি সেটা আমাদের চলে যায় হচ্ছে মাধ্যমিক শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্পে যেয়ে সেটা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এবং তা থেকে পণ্য উৎপাদিত হয়ে পরবর্তী আসলে ভোগ এবং বা ফাইনাল যখন টোটাল প্রোডাক্টটা রেডি হয়ে গেছে এখন সেটা ভোগের জন্য ব্যবহার হয় বা কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখো আমাদের গ নাম্বারে আমরা প্রশ্নটা দেখে আসি। কি বলেছে যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে ব্যাখ্যা করো। দেখো তুমি যদি আবার আমাদের এখানে যদি দেখো এই সততা গার্মেন্টসের উদ্দীপকটাতে দেখো, এখানে মেইন যে জিনিসটা বলেছে যে শীতকালে বিক্রির জন্য গুদামজাতকরণ করে রাখে, এই লাইনটাতেই আমাদের হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে, যেহেতু তারা গুদামজাতকরণ করে রাখে তার মানে তারা কি, আমরা জানি গুদামজাতকরণের মাধ্যমে কি হয়, এটা হচ্ছে আমাদের সময়গত বাধা দূর করে। এটা আমাদের সময়গত বাধা দূর করে এবং এটা সময়গত কোন ধরনের উপযোগ? সময়গত উপযোগ, সময়গত উপযোগ। ঠিক
ঠিক আছে, তাহলে আমাদের গয়ের উত্তর কি হবে, যে উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে ব্যাখ্যা করে এটা সময়গত উপযোগ সৃষ্টি করেছে। আচ্ছা আমরা আরেকটু ভালো করে প্রশ্নটা দেখে আসি। এখানে আসলে গ নাম্বারের জন্য তো আমাদের অনেক লিখতে হয়, বাট স্লাইডে তো আসলে এত লেখা সম্ভব না। এখানে আমরা জাস্ট মেইন যে কনসেপ্টটা, যেটা মেইন যে এটার উত্তরটা বা মেইন যে জিনিসটা আমাদের লিখতে হবে সেটা বলা আছে। তোমরা এটাকে আরও সুন্দর করে উদ্দীপকের সাথে মিলিয়ে কনসেপ্টটাকে আর একটু ডিটেলসে করে পরীক্ষার খাতায় লিখবে। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট জানিয়ে দেওয়া আছে, তোমরা যাতে ধরতে পারো যে সৃজনশীলটাতে আসলে আমাদের কী চাচ্ছে, কী দিতে হবে। ঠিক আছে, ওকে দেখো তাহলে বলেছে যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেছে। ঠিক আছে, এইটা যেটা এখন বললাম যে গুদামজাতকরণ কি করে থাকে, সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। ব্যবসায়ীগণ উৎপাদন মৌসুমে অধিক পরিমাণ পণ্য উৎপাদন এবং ক্রয় ও গুদামজাতকরণ করে। ঠিক আছে, ব্যবসায়ীগণ কি করে, যে উৎপাদনের মৌসুমে অধিক পরিমাণ পণ্য তারা উৎপাদন করে অথবা বেশি পরিমাণ পণ্য তারা ক্রয় করে। ঠিক আছে, উৎপাদন করে অর্থাৎ মানে ক্রয় করে, তারপর সেটাকে তারা গুদামজাতকরণ করে বা স্টোর করে রাখে। তারপর যখন দরকার হয় এবং অন্য মৌসুমে উক্ত পণ্য বাজারে সরবরাহ করে বা বিক্রি করে আর কি। ঠিক আছে, করে যে উপযোগ সৃষ্টি করে তাকে পণ্যের সময়গত উপযোগ বলে। ঠিক আছে, তাহলে দেখো সময়গত উপযোগের ক্ষেত্রে আমাদের মেইন জিনিসটা এখানে কি, যে ব্যবসায়ীরা মেইনলি কি করে থাকছে, তারা পণ্য যখন কোনো কিছুর একটা মৌসুম থাকে, ঠিক আছে, তখন তারা বেশি পণ্য ক্রয় করে থাকে। যখন আমরা ধরি যখন মনে করো যে আলু, হ্যাঁ আলু কিন্তু শীতকালের সবজি, এটা মেইনলি শীতকালে প্রচুর পরিমাণে আলু হয়, কিন্তু আমরা আলু কিন্তু সারা বছর পাই। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো ব্যবসায়ীরা যখন শীতকালে যখন আলুর মৌসুম থাকে তখন তারা খুব কম টাকায়, খুব কম প্রাইসে অনেক অনেক আলু তারা কি করে রাখতে পারে, তারা অনেক অনেক আলু ক্রয় করে উৎপাদন করুক আর ক্রয় করুক, উৎপাদনও করতে পারে অথবা ক্রয়ও করতে পারে, ক্রয় করে তারা রাখে। তারপরে যখন আলু যেহেতু সহজে পচে না, সুতরাং যখন যে পরিমাণ লাগছে তখন সেই পরিমাণ তারা সেটা কি করতে পারে, সাপ্লাই দিতে পারে। তাহলে এই যে গুদামজাতকরণের মাধ্যমে তারা কি করছে, সময়গত উপযোগটা তৈরি করছে। ঠিক আছে, এই যে অন্য মৌসুমে উক্ত পণ্য বাজারে সরবরাহ করে পণ্যের যে উপযোগ সৃষ্টি করে তাকে পণ্যের সময়গত উপযোগ বলে। আর উদ্দীপকে যেটা বলেছে যে প্রতিষ্ঠানটি পুরো বছর পণ্য উৎপাদন করে গুদামজাতকরণ করে রাখে, সারা বছর তারা পণ্য উৎপাদন করে সেটাকে গুদামজাতকরণ করে রাখে। ঠিক আছে, তারপরে শীতকালে এসে তার এই সোয়েটারগুলো তারা বিক্রি করে, ফলে এটার ফলে কি হচ্ছে, সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা ইজিলি বুঝে গেছো। এখন আমরা দেখি ঘ নম্বর প্রশ্নটা কি ছিল। ঘ নম্বরে বলেছে যে তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি সমাজের প্রতি তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে, যুক্তিসহ মন্তব্য করো। তোমরা একটু উদ্দীপকটা পড়ে দেখো তো কি বলা হচ্ছে, যে ব্যবসায়ের নৈতিকতার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে, অত্যাধুনিক বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিটি নিয়েছে। ঠিক আছে, এবং ব্যবসায়িক নৈতিকতার কথা মাথায় রেখে, তাহলে এইটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে দূষণ মুক্ত রাখতে চেষ্টা করা। দেখো কতগুলো লাইন বলা আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে সমাজের প্রতি তাদের সামাজিক দায়িত্ব পালন কি তারা করছে, তারা সামাজিক দায়িত্ব পালনের দিকটি সম্পূর্ণভাবে তাদের মাথায় রেখেছে এবং তারা সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমি কি মনে করি, হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি অবশ্যই মনে করি। আবার তারা সম্প্রতি কি করেছে, মসজিদ স্থাপন করেছে, তার মানে কি তারা সমাজের মানুষের জন্য কাজও করছে। দেখো উল্লেখিত বলেছে যে উল্লেখিত উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি। হ্যাঁ, এভাবে আমরা প্রথমে হচ্ছে যে মানে যেটা আমার মেন উত্তর, যেটা আমি বলতে চাচ্ছি সেটা আমি প্রথম লাইনটিতে সুন্দর করে লিখে ফেলবো, তারপর আমরা সেটার যুক্তি দেখাবো, কারণ দেখাবো যে কেন আমি মনে করি। তারপর হচ্ছে আমরা এই যে সামাজিক ইয়ার ক্ষেত্রে যে নৈতিকতার সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা যেটা আমরা জানি, যেটা আমরা বইয়ে পড়ে এসেছি সেটা লিখব। তারপর আমরা কি করব, তারপর আমরা উদ্দীপকের সাথে এটাকে মিলিয়ে একসাথে আমরা এইটা যে উদ্দীপকের সাথে যায় বা সামঞ্জস্যপূর্ণ সেটা বর্ণনা করব। তারপর আমরা ফাইনালি এন্ডিং নোটে সেটার হচ্ছে কনক্লুশন দিব, বা হ্যাঁ আমরা যে কথাটা বলেছি সেটার একটু সংক্ষেপে কনক্লুশন বা সামারি টাইপের একটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে বলেছে যে সামাজিক দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি। তারপরে হচ্ছে কি যে সমাজে বিভিন্ন শ্রেণীর প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব পালন করে কি সামাজিক দায়িত্ব বলে। দেখো আমরা ওই যেটা আমি বললাম, আমরা তো স্লাইডে তো জাস্ট এক লাইন করে দিয়ে দিয়েছি তোমাদেরকে বলার জন্য। তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন 4 নম্বর সৃজনশীলটাকে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা 4টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা বলবো যে
প্রথম ভাগে আমরা যেটা করব, আমাদেরকে যে বলেছে না যে তোমরা হচ্ছে মনে করো কি না, তাহলে প্রথমে আমি এক নাম্বার যেটা করব যে এই যে বর্ণিত প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি, এইটা হচ্ছে 1 নাম্বারের কাজ, ঠিক আছে। 2 নাম্বারে আমরা যে এই যে আমাদের সামাজিক দায়িত্বর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা একটু বলবো, যেটা আমরা অনুধাবনে নর্মালি করে থাকি, যে কোনো একটা ছোট্ট কনসেপ্ট আমাদের কাছে জানতে চাওয়া হয়, সেই কনসেপ্টটা আমরা কী করি, অনুধাবনে লিখি। তো সেরকমভাবে সেই কনসেপ্টটা সম্পর্কে আমরা একটু লিখবো, যেটা হচ্ছে এই যে এরপর আমাদের নেক্সট ধাপ, সেকেন্ড ধাপে, যে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব পালনকে সামাজিক দায়িত্ব বলে থাকে, ঠিক আছে। এখানে তো জাস্ট আমরা স্লাইডে একটা লাইন দিয়েছি, বাট তোমরা যখন লিখবে তখন তোমরা এই যে সামাজিক দায়িত্ব সম্পর্কে আরও বেশ কিছু লাইন লিখবে, যেটা এর আগে আমরা যখন চ্যাপ্টারটা পড়েছি তখন আমরা স্লাইডগুলোতে বিস্তারিতভাবে পড়েছি, এবং বইয়েও তোমরা রিডিং পড়লেও তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার ধাপ গেল। 3 নাম্বার ধাপে হচ্ছে উদ্দীপক। দেখো, এখন আমি উদ্দীপকের সাথে আমার এই যে মানে আমার যে সামাজিক দায়িত্ব, এই যে দুইটা জিনিসকে আমি কম্বিনেশন করব, বা এই দুইটা জিনিসকে আমি একত্রিত করে একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। উদ্দীপকে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক নৈতিকতার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে পরিবেশকে যথাসম্ভব দূষণমুক্ত রাখার ব্যবস্থা করে, ঠিক আছে। দেখো, তাহলে যে 3 নাম্বার ধাপে আমরা কি করছি, আমার উদ্দীপক এবং এই সামাজিক দায়িত্ব, এই দুইটা কনসেপ্টকে আমি কম্বাইন করছি, দুইটা কনসেপ্টকে একসাথে এটা সম্পর্কে আমি আলোচনা করছি, ঠিক আছে। তারপরে আমাদের 4 নাম্বার ধাপে, যেটা আমি তোমাদেরকে বললাম যে কনক্লুশন ধাপ, এখানে বলা হচ্ছে তাই বলা যায় প্রতিষ্ঠানটি সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কনক্লুশন বা এন্ডিং লাইন দিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে তোমরা যখন পরীক্ষায় সৃজনশীল লিখবে, তখন তোমরা সৃজনশীল লেখার সময় খুব ভালো করে 4টা ধাপে সুন্দর করে 4 নাম্বারের প্রশ্ন লিখবে, তাহলে তোমরা দেখা যাবে সম্পূর্ণ মার্কস পাবে, ঠিক আছে। তো ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে, ভালো মার্কস পাওয়ার জন্য এরকমভাবে স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দর করে বুঝে বুঝে ভালো করে উত্তর করতে হবে। সৃজনশীলতা খাতা ভরে পাতা ভরে তো আমরা সবাই লিখি, কিন্তু আমরা সবাই কেন আমাদের মন মতো মার্কস পাই না? এটার পিছনে কারণ থাকে এটা যে আমরা স্ট্রাকচারটা বুঝি না। আমরা হয়তো জাস্ট একই কথা বারবার লিখে যাচ্ছি, কিংবা ধাপে ধাপে প্যারাগ্রাফ করে ধাপে ধাপে হয়তো আমরা সুন্দর করে জিনিসগুলো লিখছি না, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের এভাবে সৃজনশীলগুলো অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম সৃজনশীলটা শেষ হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা নেক্সট আরেকটা সৃজনশীল দেখব। তোমরা সেটার আগে প্রথমে উদ্দীপকটা পড়ে ফেলো। দেখো, উদ্দীপকে কি বলা হচ্ছে তোমরা দেখো। আমিও যদি তোমাদের সাথে উদ্দীপকটা পড়ি, তাহলে এখানে কি বলা আছে দেখো। জনাব সামা একজন ব্যবসায়ী, ঠিক আছে। তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করে থাকে। দেখো, ভারত থেকে চাল আমদানি করে তারপর সে ইংল্যান্ডে সেটা বিক্রি করে। গত বছর তিনি যে চাল আমদানি করেছে, তা 2 মাস পরে ইংল্যান্ডে বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন, ঠিক আছে। কিন্তু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই সেটা বিক্রি করতে বাধ্য হলেন। আচ্ছা, এটা 2017 সালে রাজশাহী বোর্ডে এসেছিল এই সৃজনশীলটি। আচ্ছা, আমরা উদ্দীপকটা জাস্ট পড়ে নিলাম। আচ্ছা, পরে আমি আরও তোমাদেরকে বিস্তারিত বলছি যখন আমরা গ এবং ঘতে আলোচনা করব তখন। বাট এর আগে আমরা হচ্ছে ক এবং খ পড়ে ফেলি। ক নাম্বারে ব্যবসায়ী কি। আচ্ছা দেখো, ব্যবসায়ী কি, এটা তো আমরা আসলে 2টা সংজ্ঞা অলরেডি পড়েছি। তো আমাদের 2টা সংজ্ঞা আমাদের এখানে আসলে সিম্পল এক লাইনে বলা হচ্ছে, মুনাফা অর্জনের উদ্দেশ্য উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে, ঠিক আছে। আচ্ছা, এটার সংজ্ঞাটা আমরা অনেকবার পড়েছি। আচ্ছা, নেক্সট যে খ নাম্বারে বলা হচ্ছে সামাজিক ব্যবসার গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে। আমরা এখানে সামাজিক ব্যবসার গুরুত্ব সম্পর্কে বলবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যদি এখানে দেখি কি বলা হচ্ছে, যে ব্যবসা আমরা ফার্স্টে দেখো এক নাম্বারে আমরা ফার্স্টে সামাজিক ব্যবসার সংজ্ঞাটা দিব, দেন আমরা নেক্সট ধাপে আমরা আছে। তাহলে আমরা যেখানে ছিলাম যে প্রধান উদ্দেশ্যটা কি, যে মানে প্রধানত আমাদের মানে বাণিজ্যিক ব্যবসার ক্ষেত্রে যে 2টা জিনিস আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এখানে মূল উদ্দেশ্যটা কি থাকবে, মূল উদ্দেশ্য থাকবে সমাজের মানুষের জন্য কল্যাণ করা বা সামাজিকভাবে মানুষের জন্য ভালো কিছু করা। এবং আরেকটা জিনিস যেটা থাকবে যে তারা মূলধন দিবে কিন্তু মুনাফা নিবে না, ঠিক আছে। তাহলে সামাজিক ব্যবসা এই 2টা জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে যে ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, ঠিক আছে। আমরা জানি নর্মালি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। এই মুনাফা প্রাপ্তির জন্যই কি ব্যবসায়িক অর্থ বিনিময় করে থাকে। কিন্তু সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। সামাজিক ব্যবসা গড়ে তোলার পিছনে বিনিয়োগকারীদের উদ্দেশ্য থাকে কি, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে, যে একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের কল্যাণ সাধন করা, ঠিক আছে। তাই সামাজিক ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক ব্যবসার মাধ্যমে কি সমাজের মানুষের
কল্যাণ সাধনটাকে মেইনলি গুরুত্ব দেওয়া হচ্ছে বা ইমফাসাইজ করা হচ্ছে। আর অবশ্যই সমাজের মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করা, সমাজের মানুষের জন্য কোনো কিছু করা, তো তাদের জন্য কোনো কিছু করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব ভালো একটা জিনিস। এই জন্য সামাজিক ব্যবসাটা কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে মানুষের কল্যাণ হয় বা মানুষের ভালো হয়, এই জন্য সামাজিক ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসলে গ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। বলছে যে জনাব সামা কোন ধরনের বাণিজ্য করে। ঠিক আছে, দেখো কোন ধরনের বাণিজ্য করে, তুমি যদি এবার দেখো কি বলছে, যে ভারত থেকে চাল আমদানি করে কিছুটা প্রক্রিয়াজাতকরণের পরে সেটা আবার ইংল্যান্ডে বিক্রয় করে, তাহলে সে কি করে, তাহলে সে পুনঃরপ্তানি করে। বাণিজ্যের কোন ধারণাটাতে সে থাকবে, পুনঃরপ্তানি। কেন, কারণ সে এক দেশ থেকে ভারত থেকে আমদানি করে নিয়ে এসে সেটাকে প্রক্রিয়াকরণ করে এরপর সে আবার সেটাকে ইংল্যান্ডে সেল করছে। তার মানে ফার্স্টে সে আমদানি করছে, তারপরে সে রপ্তানি করছে ইংল্যান্ডে। তাহলে এই যে একবার আমদানি করে দেন আবার সেটাকে রপ্তানি করে, এটাকে আমরা কি বলে থাকি, পুনঃরপ্তানি বলে থাকি। ঠিক আছে, তাহলে সে মানে কোন ধরনের বাণিজ্য করে, পুনঃরপ্তানি করে। ব্যাখ্যা করো। আসো এখন আমরা ব্যাখ্যা করব যে জনাব সামা বৈদেশিক বাণিজ্য করে। ঠিক আছে, যে বৈদেশিক বাণিজ্য করে এবং বৈদেশিক বাণিজ্যের মধ্যে সে পুনঃরপ্তানি করে। ঠিক আছে, এখানে ওরা ব্রড অ্যাঙ্গেলে বলেছে কোন ধরনের বাণিজ্য করে, বৈদেশিক বাণিজ্য করে, এবং বৈদেশিক বাণিজ্যের মধ্যে কোনটা, পুনঃরপ্তানি করে। ঠিক আছে, স্পেসিফিক্যালি এক দেশের সাথে অন্য দেশ বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ী যে ক্রয় বিক্রয়, ঠিক আছে, এক দেশের সাথে অন্য দেশ, ঠিক আছে, বা এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে, যখন দেশের অভ্যন্তরীণ কোনো কিছু করা হয়, যে দেশের ভিতরে, দেশের সীমানার ভিতরে দেশের মানুষের সাথে বাণিজ্য করা হচ্ছে, তখন সেটাকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলি। এবং বৈদেশিক বাণিজ্য কোনটা, যে যখন আমরা দেশের বাহিরে বাণিজ্য বা ব্যবসা করে থাকি। ঠিক আছে, তাহলে বিদেশ থেকে পণ্য নিয়ে যে ব্যবসাটা করা হয় সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বিদেশ থেকে পণ্য কিনে আনাকে আমদানি এবং বিদেশে পণ্য বিক্রি করাকে রপ্তানি বলে। কিনা পণ্য প্রক্রিয়াজাত না করে যদি আমরা সেটা বিক্রয় করি, তখন আমরা সেটাকে কি বলে থাকি, যে সেটাকে আমরা পুনঃরপ্তানি বলে থাকি। ঠিক আছে, উদ্দীপকে দেখা যায় যে জনাব সামা ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াকরণের পরে সেটা হচ্ছে সে বিপণীতে বিক্রি করে। ঠিক আছে, প্রক্রিয়াকরণের পরে তারপরে তারা কি করছে, ইংল্যান্ডে সেই জিনিসটাকে বিক্রি করছে। ঠিক আছে, দেশের মধ্য থেকে, আচ্ছা এখানে দেখো যখন সব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জিনিসটা দেখো, এখানে এই ক্যাচটা তোমরা অনেকে ধরতে পারবে না। এই ক্যাচটা নর্মালি মানে 90% স্টুডেন্ট ভুল করে, যে পুনঃরপ্তানি বাণিজ্যের মধ্যে, যেটা আমি তোমাকে ফার্স্টে বললাম যে পুনঃরপ্তানি হবে এখানে, কিন্তু আসলে কিন্তু এখানে পুনঃরপ্তানি হবে না। কেন পুনঃরপ্তানি হবে না, কারণ যখন আমরা জানি যে একটা জিনিস কিনে এনে সরাসরি কোনো ধরনের প্রক্রিয়াজাত না করে সেটাকে যখন সেল করে দেওয়া হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলি, তখন সেটাকে আমরা পুনঃরপ্তানি বলে থাকি। ঠিক আছে, কিন্তু যখন সেটাকে আমরা কোনো ধরনের প্রক্রিয়াজাত করি, তার মানে কি, জিনিসটা আমি কোনো একটা কাঁচামাল আমি বাহির থেকে আনলাম, কাঁচামাল আনার পর সেই কাঁচামালটা আমি কি করছি, কাঁচামালটাকে আমি প্রক্রিয়াজাত করছি, প্রক্রিয়াজাত করার পরে কিন্তু আমি আমার দেশের লেভেল লাগিয়ে সেটাকে আমি বিক্রি করব, তখন সেটা বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে, তাহলে সেটাখানে আমরা কিন্তু এটাকে পুনঃরপ্তানি বলতে পারবো না। ঠিক আছে, কেন বলতে পারবো না, দেখো প্রথমে আমরা যদি উদ্দীপকটা পড়ি, তাহলে এই যে এই যে উদ্দীপকটার ক্ষেত্রে যদি দেখো, যে আমদানি করে প্রক্রিয়াজাতকরণ, যেটা আমি তোমাদেরকে বলছি, যে আমদানি করার পরে যে সে যদি সরাসরি রপ্তানি করে দিত, ঠিক আছে, তখন সেটাকে আমরা পুনঃরপ্তানি বলবো। তাহলে আমরা যদি এখানে একটু মানে ভালো করে গুছিয়ে যদি জিনিসটা লেখা হয়, যে আমদানির পরে সেটাকে ডিরেক্ট রপ্তানি, তখন এটার নাম আমরা দিব রপ্তানি। ঠিক আছে, তাহলে আমদানি করলাম, আমদানি করার পর আমি ডিরেক্ট যদি সেটাকে রপ্তানি করে দিই, তাহলে আমার সেটার নাম হবে পুনঃরপ্তানি। যে আমদানি করে আমি ডিরেক্ট সেটা রপ্তানি করছি, পুনঃরপ্তানি। কিন্তু যদি আমি এটা আমদানি করার পর মাঝে আমি সেটাকে প্রক্রিয়াজাতকরণ করি, তারপরে যদি আমি সেটাকে রপ্তানি করি, তাহলে কিন্তু এটা পুনঃরপ্তানি হবে না, তখন সেটাকে আমরা জাস্ট বৈদেশিক বাণিজ্য বলবো। কারণ তখন কি আমি কি করছি, বাণিজ্য
বাণিজ্যের মধ্যে বৈদেশিক বাণিজ্য বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এখানে যদি তোমরা কোনো কারণে এই প্রক্রিয়াজাতকরণ এই জিনিসটা যদি তোমরা মিস করে যাও, তাহলে কিন্তু তোমরা বলবা কি যে এটা হচ্ছে পুনঃরপ্তানি, ঠিক আছে, যেটা শুরুতে তোমাদেরকে বলা হয়েছে যেটা পুনঃরপ্তানি। কেন? কারণ প্রক্রিয়াজাতকরণের জিনিসটা মিস করে যাওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু প্রক্রিয়াজাতকরণের যে ব্যাপারটা, এটা যদি মিস করে যাও তখন তোমরা আনসার দিবে পুনঃরপ্তানি। কিন্তু এটা মিস করা যাবে না, যেটা হচ্ছে মিস হয়ে যেতে পারে, মনে হতে পারে যে আরে হ্যাঁ প্রক্রিয়াজাতকরণ, কিন্তু এই প্রক্রিয়াজাতকরণের এই একটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট। প্রক্রিয়াজাতকরণ ছাড়া যদি এই সৃজনশীলটা থাকতো, সেটার অ্যান্সার হতো পুনঃরপ্তানি। যেরকম এরকম একটা সৃজনশীল আসলে এসেছিল, তখন হচ্ছে এই প্রক্রিয়াজাতকরণের ব্যাপারটি ছিল না, তখন সেটা ছিল পুনঃরপ্তানি। এবং সেম এইখানে প্রক্রিয়াজাতকরণের ব্যাপারটি থাকার কারণে এটা হয়ে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। এই যে এখন আমরা দেখে নিব যে যে প্রক্রিয়াজাতকরণের পরে সেটা ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করে। দেশের মধ্য থেকে বিদেশের দোকানে গিয়ে রপ্তানির সাথে, এই যে দেশের মধ্য থেকে বিদেশের দোকানে বিক্রয় রপ্তানির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তাই আমরা একদিকে আমদানিকারক এবং অন্যদিকে রপ্তানিকারক, ফলে বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। একদিকে সে আমদানি করছে বা ইম্পোর্ট করছে, আরেকদিক থেকে সে রপ্তানি করছে, ঠিক আছে। তাহলে সে আমদানি রপ্তানি দুইটা কাজে সে করছে, মানে সে কী করছে, বৈদেশিক বাণিজ্য করে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারে চলে যাই। বলছে জনাব সামা গুদামজাতকরণের সুবিধার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। এই বক্তব্যের যথার্থতা তোমরা যদি এই জায়গাটা থেকে খেয়াল করো, এই যে 2 মাস পরে যদি সে ইংল্যান্ডে বিক্রি করতো, তাহলে সে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকার কারণে, ঠিক আছে, জায়গার ব্যবস্থা নাই মানে কি, গুদামজাতকরণের ব্যবস্থা নেই। তো জায়গার ব্যবস্থা না থাকার কারণে লাভের অপেক্ষা না করে সে নির্দিষ্ট সময়ের পরিমাণেই তার বিক্রয় করতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তাহলে এই গুদামজাতকরণের সুবিধাটার অভাবে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যদি গুদামজাত করার সুবিধাটা থাকতো, সে যদি গুদামজাত করতে পারতো, তাহলে সে পণ্যটা গুদামজাত করে ফেলতো, করার পর সে 2 মাস পরে যদি বিক্রি করতো, তাহলে সে বেশি লাভে পণ্যটা বিক্রি করতে পারতো, বাট সেটা সে কিন্তু এখন আর পারছে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন একটু পড়ে ফেলি। বলেছে যে জনাব সামা গুদামজাতকরণের সুবিধার অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক আছে। এই বক্তব্যটি যথার্থ, অবশ্যই এই বক্তব্যটি যথার্থ। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য, ঠিক আছে। এই উৎপাদন এবং ভোগ এই দুইটার মধ্যবর্তী, যে এই দুইটার মাঝের সময় নষ্ট যাতে না হয়, এই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবসায়ীগণ কী করে, পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে, সেটাকে আমরা কি বলে থাকি, গুদামজাতকরণ বলে থাকি, ঠিক আছে। কৃষক আলু উৎপাদন করে, যা ভোগ করা হয় সারা বছর, ঠিক আছে। এভাবে উৎপাদনের সময় এবং ভোগের সময়ের মধ্যবর্তী পণ্যের গুণাগুণ সুরক্ষায় গুদামজাতকরণ কি ভূমিকা রাখে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গুদামজাতকরণ সম্পর্কে আমরা ধারণা দিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে যে জনাব সামা গত বছর যে চাল আমদানি করে, তা 2 মাস পরে যদি সে ইংল্যান্ডে বিক্রয় করতো, ঠিক 2টা মাস সে যদি গুদামজাতকরণ করে জিনিসটা রাখতে পারতো, তাহলেই কিন্তু সে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চালের জন্য অন্য জায়গায় যেহেতু সে ব্যবস্থা পাননি, ঠিক আছে, ব্যবস্থা না থাকায় তিনি লাভের অপেক্ষায় না করে নির্দিষ্ট সময়ের পূর্বে সেটা কি করেছে, বিক্রি করে দিয়েছে, সে বিক্রি করতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ গুদামজাতকরণের সুবিধার অভাবে সে চাল বিক্রয়ে বাধ্য হয়েছে, এবং এটার ফলে কি সে লাভের হাত, মানে সে অধিক অর্থ লাভ করতে পারতো, সেটার হাত থেকে সে বঞ্চিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আমাদের 2 নম্বর সৃজনশীলের ক্ষেত্রে ছিল। এবং এখানে আরেকটু বলা হচ্ছে যে ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় গুদামজাতকরণ সুবিধা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, পণ্য উৎপাদন বা ক্রয় এবং বিক্রয় এবং ভোগ, এই যে দুইটা, এই যে বিক্রয় বা ভোগের সময় এবং উৎপাদন বা ক্রয়ের সময়, এই দুইটা সময়ের মাঝখানে কিন্তু পার্থক্য থাকে। এই পার্থক্যটার কারণে কিন্তু এই পার্থক্যটা কি গুদামজাতকরণের মাধ্যমে সেই পার্থক্যটাকে, মানে এই পার্থক্য সময়টা সেটাকে গুদামজাতকরণ করে রাখা যায়, এবং যার ফলে যখন দরকার তখনই সেল করা যায়। বাট এইখানে সে কি করতে পারেনি, জনাব সামা গুদামজাতকরণ করে রাখতে পারেনি, এবং গুদামজাতকরণ করে রাখতে পারেনি দেখেই হচ্ছে সে কি হচ্ছে, তার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গুদামজাতকরণ করে যদি সে রাখতে পারতো, তাহলে সে 2 মাস পরে সেটা যে সেল করতো, 2 মাস পরে যে সেল করলে সে সেখান থেকে অধিক টাকা মুনাফা করতে পারতো, ঠিক আছে। তাহলে এই ব্যবস্থা না করতে পারলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, এবং উদ্দীপকে সেটাই ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন। এখন আমরা 3 নাম্বার আরেকটা সৃজনশীল দেখে নিই, ঠিক আছে। এই সৃজনশীলটাই আমাদের শেষ সৃজনশীল হবে, তারপর আমরা 3টা সৃজনশীল দেখবো আজকে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, জনাব জাকির হোসেন বিবিএ অনার্স পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন,
ঠিক আছে। অবশেষে বাড়িতে ফিরে নিজের 3 বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করে, ঠিক আছে। পুকুর সংস্কার করার পরে সে সেখানে কি করছে, পুকুর সংস্কার করার পর বৈজ্ঞানিক উপায়ে সে স্তর ভিত্তিক মাছ চাষ করা শুরু করে, ঠিক আছে। পুকুরের পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর, এই তিন এই স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করে, ঠিক আছে। বর্তমানে জাকির একজন জনপ্রিয় সফল মাছ ব্যবসায়ী, ঠিক আছে। তার এই কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছে। আমাদের 3টা সৃজনশীলেই ক নম্বরের প্রশ্নটা এসেছে ব্যবসায়ী কী, এবং আসলেই পরীক্ষায় ক নম্বরের বেশিরভাগ প্রশ্ন এটাই আসে যে ব্যবসায়ী কী, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে খুবই কমন সৃজনশীলগুলোর ক্ষেত্রে, যে এই রকম আসা যে ব্যবসায়ী কি। আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্ন ব্যবসায়ী কি, আমরা এখানে আরেকটা সংজ্ঞা দেখি। দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন এবং বন্টন সংক্রান্ত বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। যে সেম সংজ্ঞাটা আমরা বারবার দেখে আসছি, সেটা কি ব্যবসা বলে, ঠিক আছে। এখন আমরা ব্যবসা সংজ্ঞাটা তো দেখে নিয়েছি, এখন আমরা আসো বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয় কেন। আমরা কি জানি যে শিল্পকে ব্যবসার উৎপাদনকারী শাখা বলা হয় এবং বাণিজ্যকে বন্টনকারী শাখা বলা হয়। এখন আমাদের এখানে বলা হচ্ছে যে বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলা হয়, ঠিক আছে। তাহলে সেই উত্তরটা আমরা এখন পড়ে নিয়ে আসো। বলা হচ্ছে যে ব্যবসায় বন্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। কারণ কি, শিল্পে উৎপাদিত পণ্য ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের বা পৌঁছানোর ক্ষেত্রে সম্পাদিত সকল কাজের সমষ্টিটাই কি বাণিজ্য, ঠিক আছে। তো যেহেতু শিল্পে উৎপাদিত পণ্যটা ভোগকারীর কাছে পৌঁছানোটাই হচ্ছে বা প্রেরণ করাটাই হচ্ছে বাণিজ্যের কাজ, তাহলে অবশ্যই বাণিজ্য বন্টনকারী শাখা, যে শিল্পের কাছ থেকে পণ্যগুলো চূড়ান্ত ভোক্তার কাছে নিয়ে পৌঁছানো, এবং হচ্ছে উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসার কাছে পৌঁছানো, পাইকারি ব্যবসায়ীদের কাছে খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছানো, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো। এই সকল ধরনের পৌঁছানো বা বন্টন জাতীয় কাজ কিন্তু বাণিজ্য করে থাকে। এই জন্য বাণিজ্যকে বন্টনকারী শাখা বলা হয়। আচ্ছা দেখো, এখানে কি বলা হচ্ছে যে ব্যবসায়ীর ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত গ্রাহকদের নিকট বন্টন করাই হচ্ছে বাণিজ্যের কাজ। এই ক্ষেত্রে প্রাথমিক শিল্প উৎপাদিত কাঁচামাল মাধ্যমিক শিল্পে, ঠিক আছে। আবার মাধ্যমিক শিল্পের উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট বাণিজ্যের মাধ্যমে বণ্টিত হয়। তো যেহেতু বাণিজ্যের মাধ্যমে সবার কাছে পণ্যটা বণ্টিত হয়, তাই বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয়ে থাকে, ঠিক আছে। শিল্পকে কেন উৎপাদনকারী শাখা বলে, বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলে, এই কোশ্চেনগুলো খ নাম্বার প্রশ্নে প্রায়ই এসে থাকে। আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা যদি দেখি, বলছে মিস্টার জাকিরের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প। আচ্ছা হ্যাঁ, এখানে আমাকে বলছে যে এই যে মিস্টার জাকির, সে যে এই যে মাছ চাষ করে, তার এই মাছ চাষটা কোন ধরনের শিল্প। আচ্ছা, এখানে দেখো আগের সৃজনশীলটাতে যেরকম একটা ট্রিকই ছিল, যে জাস্ট প্রক্রিয়াজাতকরণ ওয়ার্ডটা না থাকলে এটা পুনরপ্তানি, এবং প্রক্রিয়াজাতকরণ ওয়ার্ডটা থাকলে এটা বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। তো সেরকমভাবে এখানেও একটা ট্রিক আছে, এই সৃজনশীলটা তো একটা ট্রিক আছে, ঠিক আছে। তখন হচ্ছে তোমাদের ট্রিকটা করেছে, এখন আমরা ট্রিকটা আগে ভাগে তোমাদেরকে বলে দিব। সেটা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে যে জাকিরের গৃহীত কার্যক্রমটি কোন ধরনের শিল্প। এই জাকিরের কার্যক্রমটি হবে কৃষি শিল্প। এখন তোমাদের অনেকের কাছে মনে হবে যে কৃষি শিল্প কেন হবে, এটা তো প্রজনন শিল্পও হতে পারতো, প্রজনন শিল্পও তো এটা হতে পারতো, ঠিক আছে। আসলে আমাদের হবে কৃষি শিল্প, বাট একটা কোশ্চেন থাকে যে প্রজনন শিল্প কেন প্রজনন শিল্প হচ্ছে না, ঠিক আছে। এখন এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিই। দেখো, এখানে বলছে যে সে স্তর ভিত্তিক মাছ চাষ শুরু করে এবং বিভিন্ন স্তরে করে। দেখো, তুমি যদি পুরো উদ্দীপকের লাইনটি একটু ভালো করে পড়ো, এখান থেকে পড়ো। দেখো, পুকুরে তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তর ভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরের পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিচের স্তরের জন্য সে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করে, ঠিক আছে। দেখো তো, এই এতটুকু লাইনের মধ্যে মাছ চাষ নিয়ে তার যে লাইনটা করে দেওয়া আছে, এই পুরোটা লাইনের মধ্যে একবারও কি বংশবিস্তার ওয়ার্ডটা বলা হয়েছে? বংশবিস্তারটাকে কি একবারও এমফাসাইজ করা হয়েছে? হয়নি। যেহেতু বংশবিস্তারকে এমফাসাইজ করা হয়নি, এই জন্য প্রজনন শিল্প হয়নি। কিন্তু যদি এখানে বংশবিস্তারটা থাকতো, এই বংশবিস্তার এই একটা ওয়ার্ড যদি থাকতো, তাহলে কিন্তু এটার অ্যান্সার প্রজনন শিল্প হয়ে যেত। বুঝতে পেরেছি? তাহলে এই জিনিসগুলো এখানে সবচেয়ে, মনে করো চ্যাপ্টারের সবচেয়ে ট্রিকি সৃজনশীলগুলো এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে, সলভ করানো হচ্ছে, যাতে তোমরা খুব ইজিলি হচ্ছে ট্রিকি সৃজনশীলগুলো বুঝে যাও। তাহলে হচ্ছে ইজি সৃজনশীল তোমাদের জন্য একদম খুবই ইজি উদ্ভাত হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে জাকিরের গৃহীত কার্যক্রমটা কোন ধরনের শিল্প? আচ্ছা, এখন আমরা একটু অ্যান্সারে যে একটু ভালো করে পড়ে আসি। জাকিরের গৃহীত কার্যক্রমটি হচ্ছে কৃষি শিল্প। ঠিক আছে, কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃত প্রদত্ত উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে দেখো, যে এই শিল্প যেমনই মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়। ঠিক আছে, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের যোগান দেয়, আবার শিল্পের জন্য কাঁচামাল যোগান দেয়। ঠিক আছে, তাই এই শিল্প অংশ এই শিল্প থেকেই আসে। বাংলাদেশি কৃষি খাতের মধ্যে ফসল, মৎস্য, প্রাণী এবং বন এই 4টি উপখাত অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাংলাদেশি কৃষি খাতের মধ্যে ফসল আছে, যেটা যে কোনো কিছু চাষ করা আমরা বলি, যে কোনো কিছু চাষ করা হচ্ছে ফসল, মৎস্য, প্রাণী, বন। ঠিক আছে, এখানে আমাদের মৎস্যটার কথা বলা হচ্ছে, যেহেতু মাছ চাষ করা হচ্ছে, এটা হচ্ছে মৎস্য। এখানে যদি গরুর খামার থাকতো, পোলট্রি ফার্ম থাকতো, আমরা ধরি ফার্ম, হ্যাঁ ফার্ম থাকতো, তখন সেটা হয়ে যেত প্রাণী। এবং কোনো একটা গাছের কোনো কিছু এনে থাকলে সেটা হয়ে যেত বন। ঠিক আছে, তাহলে এখানে দেখো উদ্দীপকে দেখা যায় জাকির বাড়ি ফিরে 3 বিঘা আয়তনের পুকুরটি সংস্কারের কাজ করে তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তর ভিত্তিক মাছ চাষ করে। ঠিক আছে, তাহলে এটা কোথায় যাবে দেখো, কৃষি খাতের মধ্যে মৎস্যর যে আন্ডারে সেখানে যাবে। ঠিক আছে, কারণ সে কি করছে, মাছ চাষ করছে। এরূপ মাছ চাষে পুকুর পানিসহ বিভিন্ন প্রকৃতি প্রদত্ত সুবিধাদি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছে, যা কৃষির একটি উপখাত, তাই এটি কৃষি শিল্প। ঠিক আছে, তাহলে দেখো এখানে উত্তরে জাস্ট কেন এটা কৃষি শিল্প সেটা বলে দেওয়া আছে, কিন্তু কেন এটা প্রজনন শিল্প নয় সেটা বলে দেওয়া নাই, যেটা আমি তোমাদেরকে এখানে বলে দিলাম। ঠিক আছে, যে কেন এটা প্রজনন শিল্প হবে না, যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে মিস্টার জাকিরের গৃহীত এমন উদ্যোগ কি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? অবশ্যই বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি যদি তোমাদেরকে একটু ইনফর্মালি বলি, দেখো এই যে মিস্টার জাকির হোসেন যে ব্যবসা দিয়েছে, এটার ফলে সে 2টা উপকার করেছে। একটা করেছে তার ব্যবসায়ের ফলে, তার ব্যবসায় কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এটার মাধ্যমে তো সে হচ্ছে মনে করো যে বেকারত্ব হ্রাস, মানে মানে কর্মসংস্থান সৃষ্টি করছে, বেকারত্ব হ্রাস করছে। আরেক না যেটা উপকার হচ্ছে, সে নিজে চাকরির জন্য দৌড়াচ্ছে না। তার মানে কি, চাকরির বাজারে একজন কম্পিটিটর কমে গেল। ঠিক আছে, তো 2ভাবে মানে সে উপকার করছে। বাট এখানে আমরা জাস্ট ফর্মালি লিখবো। ফর্মালি আমরা কি লিখবো দেখো, আমরা এখন ফর্মালি পড়ে ফেলি। আমরা কি লিখবো, যে মিস্টার জাকিরের প্রথম উদ্যোগ ব্যবসা উদ্যোগ হিসেবে গণ্য। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের প্রশ্নটা আমরা যদি আবার একটু দেখে আসি, এই যে উদ্যোগ, এই গৃহীত এমন উদ্যোগ, তো যেহেতু বলছে এখানে এমন উদ্যোগ, এই জন্য এখানে আসলে প্রথম লাইনে একটু ব্যবসা উদ্যোগ সম্পর্কে বলা হয়েছে, যে এটা কি বেকারত্ব হ্রাসে ভূমিকা পালন করে কিনা এখন আমরা বলবো। ঠিক আছে, গৃহীত প্রথম উদ্যোগটি ব্যবসা উদ্যোগ হিসাবে গণ্য। ঠিক আছে, কারণ উদ্যোগের যে অংশটা ব্যবসার সাথে জড়িত তাকে আমরা ব্যবসা উদ্যোগ বলি। ঠিক আছে, উদ্যোগের যে অংশ, যে উদ্যোগ ব্যবসায়ের সাথে জড়িত, যে সকল উদ্যোগের মূল উদ্দেশ্যই থাকে কি মুনাফা অর্জনের করা। ঠিক আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কিছু করা, সেটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলি। ঠিক আছে, এখানে নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজারকে সামনে রেখে একজন ব্যবসায়ী যে কোনো সৃজনশীল উদ্যোগ ব্যবসায় উদ্যোগ হিসাবে বিবেচিত হয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা জানি যে কোনো একটা ব্যবসার গঠন, নতুন পণ্য, সেবা, পদ্ধতি, বাজার সামনে রেখে একজন ব্যবসায়ী যে কোনো সৃজনশীল উদ্যোগ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো সৃজনশীল কোনো উদ্যোগে আমরা কি বলবো, ব্যবসা উদ্যোগ আমরা সেটাকে বলে থাকবো। ঠিক আছে, এখন তারপরে কি বলা হয়েছে দেখো, যে মিস্টার জাকির বিবিএ অনার্স পাশ করে চেষ্টা চালিয়েও চাকরি পেতে ব্যর্থ হয়ে স্ব উদ্যোগে কি করেছে, পুকুর সংস্কার করেছে, এবং সেখানে সে বৈজ্ঞানিক উপায়ে কি করেছে, বৈজ্ঞানিক উপায়ে স্তরের ভিত্তিতে মাছ চাষ করেছে। আচ্ছা, স্তরের ভিত্তিতে মাছ চাষটাকে আমরা বুঝি যে যে মাছগুলো হচ্ছে খুব গভীর পানির মাছ, সেগুলোকে একদম সমুদ্রের তলদেশে, তারপর মধ্য স্তর, উচ্চ স্তর, এরকম বিভিন্ন স্তরে হচ্ছে চাষ করা। ঠিক আছে, তার এই প্রচেষ্টার সাথে মাছ চাষে নতুনত্ব প্রবর্তনের বিষয়টি সম্পৃক্ত হয়, নিঃসন্দেহে এটি একটি ব্যবসায় উদ্যোগ। ঠিক আছে, ফার্স্টলি যে বলেছে না যে তার এমন উদ্যোগ, এই এমন উদ্যোগের কারণে এটা যে ব্যবসা উদ্যোগ, এটা ফার্স্টে বর্ণনা করে নেওয়া হলো। তারপর লাস্ট আমাদের এই কোশ্চেনের সেকেন্ড পার্ট, যে মানে বেকারত্ব হ্রাসে বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সাহায্য করছে কিনা, এখানেও সে সাহায্য করছে। ব্যবসা উদ্যোগ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ, এতে উৎপাদন বাড়ে। এই যে তার মাছ চাষের, এখানে তার মাছ চাষ হচ্ছে মানে কি, উৎপাদন বাড়ছে। এখন এই মাছগুলো একে তো চাষের কাজে হেল্প করার জন্য কর্মী লাগবে, সেকেন্ডলি হচ্ছে এই মাছগুলো যখন পাইকারি ব্যবসায়ীর কাছে যাবে,
এই পৌঁছানোর ক্ষেত্রে বাণিজ্যে আরও মানুষ যোগ হবে। তারপর পাইকারি থেকে খুচরা, খুচরা থেকে আমাদের কাছে আসা, তারপর হচ্ছে গ্রামের থেকে শহরে আসা, পরিবহন, স্টোর করে রাখতে গেলে গুদামজাতকরণ। তো এই একটা উৎপাদনের মাধ্যমে না অনেক ধরনের সার্কুলেশন তৈরি হয়ে যায় এবং অনেক ধাপে ধাপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, মিস্টার জাকির তার উদ্যোগে একজন সফল মাছ ব্যবসায়ী হওয়ায় তাকে অনেকেই অনুসরণ করছে। এই তার মাছ চাষের নতুন পদ্ধতি বিভিন্নজন অনুসরণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আবার তারা কি করছে, এই মাছ চাষের সাথে যুক্ত হচ্ছে। তো এইভাবে যুক্ত হয়েও তার বেকারত্ব, মানে মানুষের বেকারত্ব হ্রাস পাচ্ছে। ঠিক আছে, একে তো সে তার নিজের ফার্মে মানুষকে কাজের সুযোগ করে, মানে সুযোগ সৃষ্টি করে দিতে পারছে। সেকেন্ডলি আবার কি হচ্ছে, যে তাকে দেখে অনেকে উৎসাহিত হয়ে, মোটিভেটেড হয়ে তারাও কি করছে, এই উদ্যোগ নিয়ে মাছ চাষটা শুরু করতে চাচ্ছে। এভাবে কি হচ্ছে, যে আলটিমেটলি ব্যবসায়ের উন্নতি হচ্ছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে। এবং বেকারত্ব হ্রাস পাওয়া মানে কি দেশের জন্য ভালো। ঠিক আছে, যে দেশেরও ভালো হচ্ছে, সব দিক দিয়েই ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়। এটার মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি। আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা ম্যানেজমেন্টের এই প্রথম অধ্যায়ের জন্য আমরা মোট 3টি ক্লাস করেছি। আমরা হচ্ছে প্রথম 2টি ক্লাসে হচ্ছে সম্পূর্ণ আমরা কনসেপ্টগুলো শিখেছি। তারপরে আমরা আজকের ক্লাসে আমরা যা শুধুমাত্র সামাজিক ব্যবসার কনসেপ্টটা শিখলাম, সেটা শিখে শেষ করার পরে আমরা ছোট ছোট প্রশ্নগুলো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সলভ করলাম, তারপর আমরা এমসিকিউ সলভ করলাম, দেন আমরা 3টা সৃজনশীলও সলভ করলাম। ঠিক আছে, তো আশা করি আমাদের ব্যবসায় এই ব্যবসার মৌলিক ধারণা চ্যাপ্টারে তোমাদের আর কারো কোনো ধরনের কনফিউশন নেই। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই ব্যবসার মৌলিক ধারণার ক্লাসটি বা প্রথম অধ্যায়টি, ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়টি আজকের ক্লাসের মাধ্যমে শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা বাসায় এই জিনিসগুলো পড়ে নিও, বুঝে নিও। কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।